আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছো সবাই? অনেকবার। ওয়ালাইকুম আসসালাম, সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোদের কি অবস্থা? একজন লিখছে ভালো না ভাইয়া, কেন ভালো না একটু আমাকে জানাইস। হুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হাসিটা জোস স্যার, থ্যাংক ইউ। ভাইয়া আবার এক্সাম। জীবন মানেই একটা এক্সাম। পৃথিবীতে আসছো এক্সাম দেওয়ার জন্যই। একজন লিখছে ব্যাট, কেন ব্যাট? ওয়ালাইকুম আসসালাম, সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবসময়ের মতো হাসি খুশি আছি। তোদের কি অবস্থা? স্যার, আমার এই অধ্যায় শেষ করতে পারি না। আস্তে ধীরে শেষ করে ফেল। একবার হলো রেকর্ডিং গুলা দেখ, তারপর একটু বই পড়। অনেক জিনিসই তুই পেরে যাবি। ভয় পাওয়ার কিছু নাই। সহজ অধ্যায়। বেঁচে আছি ভাইয়া। ভাইয়া, আপনাকে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। তোদের ক্লাস নিতে এসে আমারও ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন লাগছে ভাইয়া ঠান্ডা লাগছে, ওষুধ নাও, ঠিক হয়ে যাবা। বিয়ে বাড়ি থেকে ক্লাস করছি, জোস তো। দারুণ। আদাব, আদাব। কি অবস্থা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, একজনের আইসিটি এক্সাম দোয়া করতে বলছে, যাও দোয়া করে দিলাম। তুই ভালো করবি, টেনশন করিস না। পুরাতন বই কি হবে? হ্যাঁ, পুরাতন বই দিয়েও হবে, সমস্যা নাই। আমার লেকচার আর পুরাতন বই হয়ে যাবে। আহ ভাইয়া কই? একজন আবার বলতেছে রোমান ভাই আসছে। আবার একজন লিখছে কি, এই তো কমেন্টটা সুন্দর ছিল। দাঁড়াও, কমেন্টটা একটু পড়ে আসি আবার উপরে। কি লিখছে? রোমান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মানে দুষ্টু গুলার কি। সৈকত দাস করস নাই? আগেরটার জন্য রাইখা দিছে। সৈকত দাস নিয়মিত করিস, তাই তোকে আজকেও রেখে দিছে। ঠিক আছে। কমপ্লিট করলে আইসিটি 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যায়। হ্যাঁ, আজকের চ্যাপ্টারটা। আদাব ভাইয়া। আইসিটি সহজ। জোস ভাইয়া, আমার কলেজে এক্সাম শেষ, জোস। ভাইয়া, আমার গলা ব্যথা। আচ্ছা, একটু চা খাইস, গরম পানি খাইস, তাহলে হয়ে যাবে। অনেকদিন পর, এই তো 1 সপ্তাহ পর পর আসে। রোমান ভাই সরকার একজনে দেখছো কি বলছে? রোমান ভাইয়ার সরকার বারবার দরকার। মানে ও আমাকে মনে করো যে ইলেকশনে দাঁড় করাই ছাড়বে। ঠিক আছে। 25-এ 22 পেয়েছি ভাইয়া, আপনাকে ধন্যবাদ। 25-এ 22 পেয়েছিস, আমি খুশি হয়েছি। কিন্তু 25-এ 25 পাইতে হবে। ভাই, আইসিটিতে আর কোনো ভয় নাই, জোস। একজন লিখছে ভাইয়া 10 নাম্বার ক্লাস বুঝি নাই। 10 নাম্বার ক্লাস থেকে তোর পরীক্ষা তেমন আসবে না, ঠিক আছে। যাতে তুই আর একটু ভালো মতো পড়াশোনা করতে পারিস। স্যার, গেট পারতেছি না। প্র্যাকটিস কর। ঠিক আছে, প্র্যাকটিস কর। একটা জিনিস তুই নাই পারতে পারিস, রেকর্ডিংটা দেখ। ওই জিনিসটা আবার একটু মনে কর যে ভালো মতো পড়ার চেষ্টা কর। আইসিটি বস হইছে হইছে, তো ওগুলো একটু দেখার চেষ্টা কর। ঠিক আছে। সব জিনিস তুই একবারে বুঝে ফেলবি এরকম হবে না। ঠিক আছে, কি লিখতেছে মানে। আপনি ইলেকশনে দাঁড়ালে পুরো শিখর পরিবার আপনাকে ভোট দিবে। রোমান ভাইয়া ভালো লোক, জয়ের মালা তারিও। মানে কি একটা অবস্থা। না না, আমি কোথাও দাঁড়াচ্ছি না। এলজিপিএ কোর্স গুলো কোন দিন দেওয়া হবে ভাইয়া, বলেন প্লিজ। পেয়ে যাবি খুব দ্রুতই ভাইয়া। আমাদের 1 মাস পর আইসিটি 1 2 3 চ্যাপ্টার এক্সাম। এখন কি করব? 1 2 3 চ্যাপ্টার এক্সাম, তাই না? 1 নাম্বার চ্যাপ্টার তুই বাসায় যদি বই খুলে পড়া শুরু করিস, তুই কাঁপাই দিবি। ঠিক আছে। আবার 2 নাম্বার চ্যাপ্টার একটু পড়াশোনা করা লাগবে। সো পারবি। আর 3 নাম্বার চ্যাপ্টার তো আমি করাই দিছি। তো টেনশন নাই, 3 নাম্বার চ্যাপ্টারটা বেশি কঠিন।
ওইটার জন্য আমি যা দেখানোর দেখাই দিছি, ওইটাই আবার রেকর্ডিং দেখে নিবি। 1 নাম্বার চ্যাপ্টার তুই নিজে পড়লেই পারবি। 2 নাম্বার চ্যাপ্টারে কিছু কিছু জায়গায় একটু হেল্প লাগবে, বাট তারপর একটু বই পড়লে তুই পারবি। ঠিক আছে, এখনই ভয় পাইস না। তোর কলেজে এখন তুই যদি খুব বেশিও খারাপ করে ফেলিস, তুই খারাপ করবি না, পড়াশোনা করলে তুই পারবি, বুঝছিস? কিন্তু তোর এইটাই টার্গেট না, আল্লাহ আমি আসলে অনেক কিছু পারতেছি না, এইটা টার্গেট হওয়ার কথা এখন না। তোর আরো অনেক সময় আছে, সেই সময়ে তোর টার্গেট করতে হবে যে আমি টেস্ট পরীক্ষা ভালো করব, এইচএসসি তে ভালো করব। তুই অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারিস, কোনো সমস্যা নাই, কিন্তু তোর টার্গেট ওইটা থাকতে হবে। যারা বেশি কলেজকে ফোকাস দেয় তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেতে পারে, কারণ সব কলেজ কিন্তু সিরিয়াস না। এক্সাম দিবি, এক্সাম দিবি, যেগুলি পারবি না তুই বুঝতেছিস সেগুলি আমি পারি না, তো এগুলাতে পরবর্তীতে ফোকাস বেশি দিবি, এইটাই করতে হবে। স্যার আমার একটা সমস্যা হলে আপনার সাথে ফেসবুকে কথা বলতে পারি, মেসেজ দিয়ে রাখো, চেষ্টা করবো রিপ্লাই দিতে। ভাইয়া আমি আগের ক্লাসগুলো করি নাই। সামিয়া, একে তো ক্লাসগুলা করস নাই, আবার এখানে এসে মানে বীর দর্পে বলতেছিস ভাইয়া আগের ক্লাসগুলো করি নাই। এটা মোটেও ঠিক না সামিয়া, পড়াশোনা করতে হবে। কেমন আছেন বস? আলহামদুলিল্লাহ, লাভ ইউ ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিগ সালাম যিনি আপনি আইসিটি ইজি জোস। ওকে, আমিও গেট পাই না, চেষ্টা করিস, গেট কিন্তু খুব বেশি কঠিন জিনিসটা, ঠিক আছে, কয়েকবার দেখিস পেয়ে যাবে। মানে বস জাদু দেখান, জাদু দেখায় ফেলছি ভাই। আইসিটি বোস কোশ্চেন নিয়ে বই ভয় লাগে, ভয় পাওয়ার কিছু নাই, তুই চেষ্টা কর, তুই পাইরা যাবি, তুই এখনই অনেক কিছু পারবি, ভয় পাওয়ার কিছুই নাই। ঠিক আছে, নোটিফিকেশন আসে না কেন ভাইয়া? আসবে আসবে। আসসালামু আলাইকুম ভাইয়া, পড়তে 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 বসলে কান্না আসে, কান্না আসবে, আজকে কান্না আসবে, এই কান্না এখন কেঁদে নিলে পরবর্তীতে আর কান্নাকাটি করতে হবে না, এই তো জীবন, জীবন তো এইটাই। তারপরে বলছে যে আমি এখন কি করবো, আজকে আমি নতুন। সাউদা হাসান, তুমি যেহেতু নতুন, তুমি যেটা করবা ভাইয়া, তুমি এই যে শুক্র শনিবার বা তোমার কাছে যখনই ফ্রি টাইম আছে, পুরো প্রথম লেকচার থেকে শুরু করবা আল্লাহর নামে, তারপরে যে শেষ করবা, ভয় পাওয়ার কিছু নাই। আহ ভাইয়া ডিউতে চান্স পাওয়ার পর আপনার সাথে চা বিস্কুট খাবো। হ্যাঁ, তুমি যদি চান্স পাও আমি তোমাকে চা বিস্কুট খাওয়াবো, কোনো সমস্যা নাই। অনেক কঠিন গেট না, গেট অত কঠিন না, তুমি কয়েকবার ট্রাই করলে নিজে পাইরে যাবি। ঠিক আছে, তুই পারবি, এবং তুই একদিন আরেকজনকে পড়াইতে পারবি, কোনো টেনশন নাই। ভাইয়া ডিউটি চান্স পাওয়া সো মাচ। ভাইয়া শুরু করেন। হ্যাঁ করতেছি, সমস্যা নাই। আজকের ক্লাস তেমন একটা ভারী কিছু নাই, হয়ে যাবে, আজকে বেশিরভাগই কথাবার্তা বলবো। ঠিক আছে। আহ হ্যাঁ, গালিব লিখছে, অসাধারণ একটা প্রশ্ন, তোমরা কি শুনতে চাও গালিব কি প্রশ্ন করছে? অসাধারণ একটা প্রশ্ন করেছে আমাকে, ভাইয়া খেজুরের রস চুরি করে কি খাওয়া যাবে? অসাধারণ প্রশ্ন গালিব, ভাইয়া খেজুরের রস চুরি করে কি খাওয়া যাবে? তুমি কি রিপ্লাই চাইতেছো আমার থেকে, মানে কি রিপ্লাই দিলে তুমি খুশি হবা মিস্টার গালিব? ভাইয়া আমার কলেজে পরীক্ষা শিখর পড়া পড়বো নাকি পরীক্ষার পড়া পড়বো? পরীক্ষার পড়া পড়ো আপাতত, যেহেতু পরীক্ষার পড়া আছে, তারপরে পরীক্ষার মাঝে মাঝে এটাও পড়ো, মিলাই দিলে পড়বে, এত সিরিয়াস মানে, শোনো ভাইয়া, তুমি পড়াশোনা করতেছো এইটাতে সিরিয়াস থাকো, কোনটাতে আগে করবা কোনটাতে পরে করবা এইটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই, তুমি আলটিমেটলি পড়াশোনাই করতেছো, তো ওইটা নিয়ে, কারণ তোমার আলটিমেট গোল কিন্তু এইচএসসি তে সব সাবজেক্টই থাকবে, সব অধ্যায় থাকবে, তো ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, হ্যাঁ সুন্দর লাগছে আজকে। ওকে ভাইয়া, আমাদের সাভার মডেল কলেজে অনেক চাপ দেয় ভাইয়া। চাপ খাও, সমস্যা কি, মাঝে মাঝে চাপ খাইতে হয়। আহ বস আজকে কি শেষ ক্লাস? না, একজন লিখছে আইসিটির মিডফিল্ডার নুফায়েজ আহমেদ, আমি আইসিটির মিডফিল্ডার না রে ভাইয়া। ঠিক আছে, তোমার এই কথার একটা সুন্দর উত্তর দিব, তারা বাকিদের প্রশ্নটা একটু দেখে নেই।
একজন লিখছে ভাই আপনি কি মানবিক নিয়ে পড়াশোনা করছেন? না ভাই আমি মানবিক নিয়ে পড়াশোনা করি নাই, সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম। ঠিক আছে, একজনই লিখছে। এই তোর আগে কথাটা শোন। একজন লিখছে ভাইয়া আপনি হলেন আইসিটির মিডফিল্ডার। মিডফিল্ডার তাই না বলছে। আরে বোকা তুমি বুঝো নাই, পুরা খেলাটাই আমি। ঠিক আছে, মিডফিল্ডার আবার কি জিনিস? পুরা খেলাটাই আমি। ঠিক আছে, আইসিটি হ্যাকার। আল্লাহ। ওকে। হুম। জস জস। ওকে ওকে, স্ট্রাইকার। ওকে ওকে, অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন, সবার প্রশ্নের উত্তর দেখবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। যেহেতু আমাদের আজকে মোটামুটি চ্যাপ্টারে অনেকাংশেই শেষ হয়ে যাবে, লাস্ট ক্লাসে আমাদের একটা কোশ্চেন সলভিং ক্লাস রাখবো আমি। তো ওই কোশ্চেন সলভিং ক্লাসে আসলে আমরা কোশ্চেন গুলা এই অধ্যায়ের বাকি যেসব কোশ্চেন গুলো আছে এমসিকিউ সিকিউ সেগুলো সলভ করবো। তবে মোটামুটি আজকে অনেক জিনিসই শেষ হয়ে যাবে। তবে একটা তোমাদের কথা বলি, আমাদের লাস্ট ক্লাসে যেই অংশটা ছিল সেই অংশটা পরীক্ষায় তেমন আসে না, পরীক্ষায় তেমন আসে না, বাট ঠিক আছে, পরীক্ষা তেমন একটা আসে না। তারপর আমি তোমাদেরকে শিখাইছি, একটু ডিটেলসই শিখাইছি, আবার রেকর্ডিংও দিয়ে দিছি, যাতে যাদের খুব ইন্টারেস্ট তারা দেখতে পারো। সো এর আগে যা যা আছে সবগুলাই তুমি আর কি করতে পারবা। আপনি কি এনাম টিভির সিইও? এনাম টিভি দারুণ টিভি তাই না? এনাম টিভির একটা নতুন এপিসোড নিয়ে আসবো না খুব শীঘ্রই। আহ ভাইয়া ডিউতে রোবোটিক্স নিয়ে পড়তে চাইলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, পড়াশোনা করবা, তারপরে ডিউতে চান্স পাবা, তারপরে রোবোটিক্সেও পড়বা, হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। জাস্ট অনেক অনেক। ভাইয়া রাত 11টা একটা মোটিভেশনাল মেসেজ আসলো শিখো থেকে, এখন আর আসে না কেন? আসবে আসবে, ঠিক আছে, কোনো টেনশন নাই। ভাইয়া আমার স্পেন যাওয়ার অনেক বেশি ইচ্ছা, চলে যাও। ঠিক আছে, হাঁটা শুরু করো, কোনো একদিন যে স্পেনে পৌঁছাই যাবা। আহ করে পড়তে হবে, হ্যাকার হতে গেলে আইসিডি এর কোড বিষয় ভালো করে পড়তে হবে। সিএসসি, ঠিক আছে, সিএসসি ভালো করে পড়তে হবে। ভাইয়া মোট কয়টা পর্ব আছে এই অধ্যায়ের? আজকে দিয়ে আর মাত্র একটা অধ্যায় আছে, মানে একটা ক্লাস আছে আর। ঠিক আছে, ওকে। ভাইয়া পড়াশোনা গুছাইতে পারছি না। আচ্ছা আমি সবার প্রশ্নগুলা দেখতেছি, আমি মাঝে মাঝে আবার উত্তর দিব। ঠিক আছে, আজকের ক্লাসে বেশিরভাগই আমি চাচ্ছি যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আমরা কিন্তু অনেক জিনিস গুছাই ফেলছি। ঠিক আছে, অনেক জিনিস গুছাই ফেলছি, অনেক অনেক প্রশ্ন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপাতত আমরা একটু সামনের দিকে যাই। তো আমাদের এই যে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের আজকে পর্ব 11, এই হইলো আমার ছোট্টখাট্ট পরিচয়। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। আহ কিন্তু এই রুমান নামের থেকেও আমার নাম হয়ে গেছে এখন আইসিটি বস, কেন হয়েছে আল্লাহ জানে। তো যাই হোক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর বাকি এখানে কিছু পরিচয় দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, এখানে সেই নামগুলো আছে। এইখানে আমি আসলে লাস্টের কয়েকটা লেকচারের গুলাও আজকে অ্যাড করছি, শুধুমাত্র গত লেকচারের হোমওয়ার্ক না, তার আগেও অনেকে লেকচার দিছো, সেগুলাও একটু অ্যাড করছি যাতে তোমরা মোটিভেশন পাও। ওকে, তো এগুলো একটু দেখে নিবা। হুম, হুম। এখানে আগের কয়েকটা লেকচারেরও দেখাই দিছি যাতে মোটিভেশনটা থাকে। ঠিক আছে, ওকে, অনেক কিছু দেখানো হয়ে গেছে। রেজিস্টার কাউন্টার পড়াবো।
অনেক ক্লাস জমে গেছে, অনেক ক্লাস জমে গেছে। ওকে, আহ ওকে, স্পেন যাব ভাই। আমি গত 2টা ক্লাস করিনি। এটা কি বুঝতে পারবো? হ্যাঁ পারবা। উম, নুরা, তোর নাম নাই? যা, তোর নাম আজকেও দেয় নাই না? এই যে তোর নাম দিয়ে দিলাম স্পেশাল ভাবে, ঠিক আছে? যা, তোকে 2টা স্টার দিলাম, যেহেতু তোর নাম দেয় নাই। এইচএসসি শেষ করে স্পেন যাবো ভাইয়া, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আইসিটি পারি না, চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করলে করলে অবশ্যই পাবে। সিকিউ কিভাবে সলভ করো, যে সিকিউ ক্লাসে বলে দিব। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই। ওকে 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 ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, এখন আমি একটু কমেন্ট সেকশনটা অফ রাখবো, কিছু কথা বলবো, একটু ভালো মতো শুনো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। কিছু কথা বলবো, শোনা দরকার। আজকে আমরা রেজিস্টার আর কাউন্টার পড়াবো। রেজিস্টার আর কাউন্টার পড়াবো। এখন একটা জিনিস মনে রাখো, আমরা যখন ফ্লিপ ফ্লপ পড়াইছিলাম, ফ্লিপ ফ্লপ থেকে সর্বোচ্চ একটা এমসিকিউ আসে, ওইটাও আমরা দেখাই দিয়েছিলাম। এরপরে ফ্লিপ ফ্লপের আমি অনেক ডিটেলসে গেছি, যেটা তোমাদের সিলেবাসে অতটাও নাই। বাট আমার কাছে মনে হয়েছে কিছু কিছু স্টুডেন্ট একটু জানতে আগ্রহী, তাদের জন্য আমি একটা রেকর্ডিংও দিয়েছিলাম, ক্লাসেও পড়াইছি। তো এখান থেকে আসলে তেমন একটা ইম্পর্টেন্ট কিছুই আসে না। রেজিস্টার কাউন্টার থেকেও সর্বোচ্চ একটা এমসিকিউ আসতে পারে। তো আজকের লাইভ ক্লাসে আমি আসলে থিওরিটিক্যাল পার্টটা একটু বেশি ফোকাস করব, যাতে তোমাদের এমসিকিউ গুলা এখান থেকে সলভ করে ফেলো। এরপরে সার্কিট বিষয়, যেটা একটু অ্যাডভান্স জিনিস, সার্কিট বিষয় যেগুলো তোমাদের আদৌ সিলেবাসেই নাই, বাট যাদের আগ্রহ আছে যে ভাই আমি একটু শিখে ফেলতে চাই, তাদের জন্য আমি একটা রেকর্ডিং করব। রেজিস্টার কাউন্টারের যতগুলো আছে, এটা আসলে সার্কিট বিষয়ে যেই ধরনের সার্কিটগুলো লাগে, সেগুলো নিয়ে আমি আসলে রেকর্ডিং একটা দিয়ে দেব তোমাদের জন্য এক্সট্রা ক্লাস হিসেবে, যাতে তোমরা যাদের যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, বাট ফ্লিপ ফ্লপ থেকে রেজিস্টার কাউন্টার এগুলো আসলে এমসিকিউর জন্যই 2-1টা আসতে পারে, এছাড়া এখান থেকে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। সো তুমি যদি তার আগ পর্যন্ত বুঝে থাকো একদম সিকিউর জন্য, ওটা তাহলে পারফেক্ট। বাট রেজিস্টার কাউন্টার এই অংশ থেকে তেমন গুরুত্বপূর্ণ সিকিউ আসে না। বাট তারপরেও তোমার যদি শিখতে ইচ্ছা করে, তোমার জন্য কোনো সমস্যা নাই, আমি আছি, পাওয়া যাবে রেকর্ডিং। ঠিক আছে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু যারা এখনই বুঝতেছো না, তাদের জন্য এটা তুমি বাদ দিতে পারো। বাদ দিতে পারো বলতে যে জাস্ট নৈর্ব্যক্তিকের জন্য। ঠিক আছে, তো টেনশন করো না, রেজিস্টার কাউন্টারে পুরো সার্কিটের একটা ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, এইটুকু শেষ হইলো। তবে তোমাদের অনেকের প্রশ্ন আছে, সেগুলো আমি দেখছি, অনেক অনেক প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর দিব মাঝে মাঝে। তো পুরো ক্লাস জুড়ে থাকো, আশা করি তুমি তোমার উত্তরগুলা পাবা। তো বেসিক আলোচনা থেকে শুরু করলেই ফার্স্টে আসতেছে রেজিস্টার। রেজিস্টার আসলে বেসিক্যালি জিনিসটা আসলে কি? রেজিস্টার মানে হলো মেমোরি। আমরা মেমোরির কথা বলছিলাম না, ফ্লিপ ফ্লপ দ্বারা আসলে এই মেমোরি ডিভাইসগুলো তৈরি হয়। তো রেজিস্টার নিজেই একটা মেমোরি, ঠিক আছে? এবং এই রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপ দ্বারা। এই কারণে দেখো, ফ্লিপ ফ্লপ হলো 1 বিট মেমোরি সেল, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। রেজিস্টার ইকুয়াল টু গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস, গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস, তার মানে অনেকগুলা ফ্লিপ ফ্লপস নিয়ে রেজিস্টার গঠন হয়, তাই না? এটা আমরা শিখছিলাম না লাস্ট ক্লাসে? আমরা বলছিলাম 8 বিটের যদি রেজিস্টার হয়, তার মানে 8টা ফ্লিপ ফ্লপ ইউজ হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি 8 বিট সরি 8 বিট রেজিস্টার, রেজিস্টার 8 বিট রেজিস্টার 8টা ফ্লিপ ফ্লপ লাগবে আর কি, 8টা ফ্লিপ ফ্লপ লাগবে। টোটাল 8টা ফ্লিপ ফ্লপ দিলেই তোমার হয়ে যাচ্ছে। তো এখানে সেই জিনিসটাই বলছে, এন বিট রেজিস্টার মানে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে, এটা এন বিটের যে কোনো বাইনারি তথ্যকে ধারণ করতে পারে। দারুণ জিনিস। তারপরে কি বলছে? সরল ও সাধারণ রেজিস্টারগুলো
শুধুমাত্র ফ্লিপ ফ্লপ সার্কিট দ্বারা গঠিত হয়, মানে সরল একেবারে, এটার মধ্যে মনে করো কমপ্লিকেটেড কিছু নাই, সেগুলো আসলে সাধারণ ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত হয়। এছাড়া আছে ক্লক পালস দ্বারা পরিচালিত হয়। ক্লক পালস সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের বলে দিছি ক্লক পালস জিনিসটা কি। পজিটিভ এজ ট্রিগারও হইতে পারে, নেগেটিভ এজ ট্রিগারও হইতে পারে। তারপর রয়েছে কম্বিনেশনাল গেট ছাড়াও রেজিস্টার গঠন সম্ভব। ঠিক আছে, গেট, কম্বিনেশনাল গেট ছাড়াও রেজিস্টার গঠন সম্ভব, এটা সম্ভব। ঠিক আছে, রেজিস্টার গঠন করা সম্ভব, আমাদের ওই যে গেটগুলো আছে সেগুলো ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখন রেজিস্টারের আসলে ব্যবহার ক্ষেত্রটা কি, মানে রেজিস্টার যে ব্যবহার করতেছি এই রেজিস্টারের ব্যবহার ক্ষেত্রটা আসলে কোথায়? প্রথমে হলো মেমোরি ডিভাইসে ক্যাশ মেমোরি হিসেবে রেজিস্টার ব্যবহৃত হয়। ক্যাশ মেমোরি হিসেবে রেজিস্টার ব্যবহৃত হয়। এখন ক্যাশ মেমোরি তো বুঝলাম, তো তোমরা অনেকে রেজিস্টার মেমোরির কথা শুনছো। তোমরা কি জানো আমাদের কম্পিউটারে অনেক টাইপের মেমোরি আছে। তো রেজিস্টারও এক ধরনের মেমোরি, এবং এটা বেস্ট ফাস্ট। ফাস্ট বলতে মানে দ্রুত অ্যাক্সেস করা যায়। এরপরে আমাদের হার্ড ডিস্কে ধরো যে মেমোরি আছে, প্রাইমারি মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি আছে, অনেক ধরনের মেমোরি আছে। তো এর মধ্যে রেজিস্টার অনেক ফাস্ট, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রাখা হয়, ক্যাশ মেমোরি হিসেবে রাখা হয়। ঠিক আছে, এখন ক্যাশ মেমোরিতে তোমার কি কি থাকতে পারে? ধরো যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার মনে করো যে পাসওয়ার্ড বা এই ধরনের জিনিসগুলো তোমার ক্যাশ মেমোরি সেলে থাকে। ঠিক আছে, এখন তুমি এই জিনিসটা বুঝতেছো না, আমি তোমাকে আরো সুন্দর মতো বুঝাই। ধরো তুমি কোনো ওয়েবসাইটে লগ ইন করবা, একবার লগ ইন করছো, তারপর তোমাকে বলে না যে সেভ করে রাখতে চাও কিনা, তোমার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চাও কিনা। তখন তুমি বলো যে না, অনেক সময় সেভ করতে চাও না, আবার অনেক সময় বলে যে আচ্ছা থাক, আবার যখন ঢুকতেই হবে একই ডিভাইস থেকে ঢুকবো, সেভ করে রাখি। তখন তোমার পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকে। কই সেভ হয়? ক্যাশ মেমোরি হিসেবে আমাদের ওই মনে করো যে পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকে, যাতে পরবর্তী লগ ইনের সময় আবার তোমাকে পাসওয়ার্ড না দিতে হয়। তো এই ধরনের রেজিস্টার মেমোরি হিসেবেও তোমার মনে করো ক্যাশ মেমোরি ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে। এটা অনেক ফাস্ট। সেকেন্ড বিষয় হলো এটার দাম অনেক বেশি তুলনামূলক অন্যান্য মেমোরির থেকে। আরেকটা জিনিস বলতে পারো, এই সকল মেমোরির আসলে সাইজ একটু ছোট হয় তুলনামূলক। সাইজ ছোট বলতে বেশি জায়গা রাখে না। ঠিক আছে, তো বেশি জায়গার জন্য আমরা আসলে ধরো যে সেকেন্ডারি মেমোরিগুলো ব্যবহার করি। এইটুক পর্যন্ত মনে করো, আশা করি বুঝছো। তারপরে দেখো সিপিইউতে ডেটা প্রসেসিং করে রেজিস্টারে সাময়িক সঞ্চিত রাখে। সাময়িক সঞ্চিত রাখার জন্য, সাময়িক মানে টেম্পোরারি, মানে কিছুক্ষণ রাখা দরকার, এখন পর্যন্ত কাজ করতেছি, দ্যাটস ওয়াই এই মেমোরিতে আমাদের রাখা দরকার, রাখে দাও। তখন এই সাময়িক রাখার জন্য রেজিস্টারে মেমোরিতে সঞ্চিত রাখে। বুঝতে পারছি? তো এটা আসলে সিপিইউতে অনেক সময় ডেটা প্রসেসিং এর জন্য হালকা করে রেখে দেয়। জিনিসটা হলো যে না, এখনো পার্মানেন্ট করি নাই, যখন পার্মানেন্ট করব তখন আমি আসলে মেইন মেমোরিতে বা সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক কিন্তু তোমার সেকেন্ডারি মেমোরি, তো সেখানে পাঠাই দিব। তার আগ পর্যন্ত থাকুক, কাজ করতেছি, থাকুক না, পরে যখন সেভ করব তখন সেভ করব। এটা আসলে সুন্দর একটা উদাহরণ কি তোমাকে বলি। ধরো তুমি ওয়ার্ড প্রসেসিং এ লেখালেখি করতেছো, যতক্ষণ পর্যন্ত না সেভ করতেছো, ওই যে সেভ অপশন আসে না, সেভ না করা পর্যন্ত তুমি তো কিছু লিখতেছো, লেখার সাথে সাথে কি মুছে যাচ্ছে? মুছে তো যায় না। মুছে যায়? মুছে যায় না। কিন্তু তুমি যদি এটা একবার বন্ধ করে ফেলো বা কারেন্ট চলে যায়, তখন ওই ফাইলটা আর পাবা না যদি সেভ না করো। এই সেভ অপশনটা ক্লিক করার আগ পর্যন্ত এটা তো কোথাও না কোথাও সেভ হইতেছে কন্টিনিউয়াসলি, তাই না? এইটাই তোমার তখন সাময়িকভাবে সেভ হয়। বুঝতে পারছো? আর যখনই তুমি সেভ অপশনে ক্লিক করে দাও, তখনই ওই পুরা জিনিসটা সেকেন্ডারি মেমোরিতে চলে যায়। সেকেন্ডারি মেমোরির মাতে মানে কি, একদম পার্মানেন্টলি, যে এখন পার্মানেন্টলি থাকবে। এখন কারেন্ট চলে যাক, পাওয়ার অফ হয়ে যাক, কোনো সমস্যা নেই, সেকেন্ডারি মেমোরিতে জমা আছে, তখন এটা পার্মানেন্ট। আর যতক্ষণ পর্যন্ত না জাস্ট কাজে চালানোর জন্য করতেছি, ততক্ষণ পর্যন্ত এটা সাময়িক সঞ্চিত থাকে। বুঝতে পারছি? ওকে, এরপরে কি আছে? বিভিন্ন প্রকার লো লেভেল প্রোগ্রামের
কমান্ডের ল্যাঙ্গুয়েজ সঞ্চিত রাখা হয়, লো লেভেল প্রোগ্রামের ক্ষেত্রে। লো লেভেল মানে হলো এই জিনিসটা আবার ল্যাঙ্গুয়েজের আবার লো লেভেল কি ভাইয়া? ভাইয়া আমি হাই লেভেল, হাই ক্লাসের মানুষ, বিষয়টা কি এমন না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানেটা হইলো কম্পিউটার বা যে কোনো মেশিন যেই ভাষা যত সহজে বুঝতে পারে ওইটাকে তত লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, কারণ কি বাইনারি দিয়ে গঠিত, আর কম্পিউটার খুব দ্রুত বুঝতে পারে, সো ওইটা এক ধরনের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এর উপরে যত আস্তে আস্তে বাড়তে থাকবে তত হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? আমরা যত সহজে প্রোগ্রাম করতে পারবো সেটা তত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটারে বুঝতে যত কঠিন হবে ওইটাও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি? কম্পিউটার সহজে বুঝতে পারে। বুঝতে পারছি? সি কে বলা হয় মধ্যম স্তরের। প্রোগ্রামিং ভাষায় তোমরা সি পড়বা ফিউচারে। সি কে বলা হয় মধ্যম স্তরের, একটু কঠিন আবার কম্পিউটার বুঝতে একটু সহজ, মিডিয়াম। ঠিক আছে? তো এই লো লেভেল প্রোগ্রামগুলো অনেক সময় এখানে সজ্জিত রাখা হয় অনেক কিছু এক্সিকিউট করার জন্য। ঠিক আছে? এরপর কি আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তথ্য সংরক্ষণের জন্য এই ধরনের রেজিস্টার ব্যবহার করে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। সিপিইউ রেজিস্টার সমূহ ব্যবহৃত হয়। আপাতত এগুলো তেমন ইম্পর্টেন্ট না, ধরে রাখো রেজিস্টারের বিভিন্ন নাম। ঠিক আছে? তো এরকম অনেকগুলো রেজিস্টার থাকে। তো এইভাবেই আর কি রেজিস্টারের ব্যবহার হয়। মোট কথা মেমোরি ডিভাইস হিসেবেই ব্যবহৃত হয়। ওকে, তো এখানে দেখো আমরা 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি। এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। এই 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করে ধরো যে আমরা একটা রেজিস্টার বানাইছি, তার মানে কত? 4 বিটের রেজিস্টার। 4 বিটের রেজিস্টার। 4 বিটের রেজিস্টার কেন ভাইয়া? 4 বিটের রেজিস্টার কেন? কারণ এখানে 4টা ফ্লিপ ফ্লপ আছে। এখন এখানে আমরা 4টা বিট সংরক্ষণ করতে পারি। ধরো এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 4টা বিট। এই 4টা বিটের মাধ্যমে ধরো যে এই ডেটাটা আমি সংরক্ষণ করতেছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বাট তুমি যদি এই বাইনারিটাকে ডেসিমালে রূপান্তর করো, কত হয়? 8 আর 3, 8 আর 3 কত? 11। 8 আর 3 কত? 11। তার মানে ডেসিমালের 11 সংরক্ষণের জন্য তোমাকে ন্যূনতম 4টা বিট লাগবে। সেই 4টা বিটটাই তোমার রেজিস্টারে জমা হয়ে আছে। তার মানে তুমি কখনো ইনপুট দিছো 11, যখনই 11 দিছি ইনপুট, এই দেখো মজার বিষয়, দেখো কম্পিউটার শেখাটা কত মজার। তুমি কিবোর্ডে টাইপ করছো 11, তোমার ভাষা এই 11টাকে এনকোডারের মধ্যে দিয়ে পাস করছে। এনকোডার পড়ছি না? এনকোডারের মধ্যে দিয়ে পাস করছে। এনকোডারের মধ্যে দিয়ে যখন পাস করছে, এই 11কে 1011-এ রূপান্তর করছে। 1011-এ রূপান্তর করছে। রূপান্তর করে কম্পিউটারের মধ্যে এখন ইনপুট দিছে। সিপিইউ তখন বলতেছে ওকে, আমার কাছে ইনপুট আসছে কত? 1011। এখন এটাকে কি করতে হবে? সেভ করে রাখো। তখনই সে 4টা বিট এরকম মনে করো রেজিস্টারের 4টা ফ্লিপ ফ্লপে সংরক্ষণ করে রাখছে। বুঝতে পারছি? আবার যখন তুমি বলতেছো যে আচ্ছা আমি কি সেভ করছিলাম, ভুলে গেছি, তখন তুমি আবার বলতেছো আচ্ছা আমাকে দেখাও। তখন এই 1011 এইটাকে আবার রূপান্তর করে ডিকোডার দিয়ে রূপান্তর করে এই 11 তোমার ডিসপ্লেতে দেখায়। এনকোডার ডিকোডার কাজ অনেকটা এরকম। যদিও তোমাকে অনেক সহজ সরলভাবে বুঝাইছি, বাট এটা একটু কমপ্লেক্স, বাট সহজভাবে বুঝতে গেলে এটা তোমার এইভাবেই কাজটা হয়। বুঝতে পারছো? সো এইভাবেই মেমোরিতে কাজগুলা হয়। এখন একটা জিনিস মনে রাখবা, যখন তুমি সেভ করে রাখতেছো, এটাকে তুমি অনেকটা রাইট বলতে পারো। রাইট অপারেশন, রাইট লিখা, মানে এটা মেমোরিতে লিখে রাখছি। যখন তুমি এটা আবার পড়বা মানে কি লিখছিলাম সেটাকে রিড অপারেশন বলে। ঠিক আছে? এগুলো আসলে কম্পিউটার সায়েন্সের কিছু ভাষা, জাস্ট জানায় রাখলাম, শুনে রাখলাম, বাকিদের মাঝে একটু ফ্লেক্স নিতে পারবা। আরে আমি রাইট অপারেশন করতেছি, রিড অপারেশন করতেছি। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা
করতে পারবা আর কি। ওকে, আমরা এইটুকু মোটামুটি বুঝছি। তো রেজিস্টার সম্পর্কে টুকটাক আমাদের আলোচনা হয়েছে। এইটুক পর্যন্ত কারা কারা বুঝছো আমাকে একটু কমেন্টে জানাও তো। জান্নাতুল উম্মে, তোমার নাম আমি এমনি বলে দিলাম, যাও। ওকে, আজকের ক্লাসটা একটু আমরা মজার মজার করে পড়বো। আচ্ছা ভাইয়া, আর্টস নিয়ে এইচএসসি দিয়ে কি নার্সিং পড়া যায়? আহ আচ্ছা ভাইয়া, আর্টস নিয়ে এইচএসসি দিয়ে কি নার্সিং পড়া যায়? এটার আসলে আমি সঠিক উত্তর চাই না ভাই, সত্যি কথা। আমি দেখি জেনে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে আর্টস নিয়েও পড়েও নার্সিং পড়া যায় কিনা। আমি শিওর জানি না সত্যিকার অর্থে এটা আসলে করা যায় কিনা। মশিউর রহমান, মাথার উপর দিয়ে গেল। এত সহজে বুঝাইলাম, তারপরে তোমার মাথার উপর দিয়ে চলে গেছে। তুমি একটা কাজ করতে পারো, একটা টুল নিয়ে আসো, টুল নিয়ে তার উপরে দাঁড়ায় যাও। ওই যে তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সেটা আর যাবে না। তখন তখন তুমি ঠুস করে ক্যাচ করে ফেলতে পারবা। ঠিক আছে। ধ্রুব দাস, আবার বুঝাবেন, আবার বুঝাবেন। আরে ভাই, এটা একটা মেমোরি। ঠিক আছে, সহজ জিনিস, একেবারে সহজ ভাবে বলি। মেমোরি, যেই মেমোরিতে বিট গুলা ধারণ করা যায়। এক একটা ফ্লিপ ফ্লপে বিট রাখা যায়, আইদার 0 অথবা 1, এটা রাখতে পারবা। তো এরকম সংখ্যাগুলাই যখন রাখবা, তখন বাকি কাজগুলা হবে। এখন তুমি বলতেছো ভাইয়া বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। কেন বুঝো নাই জানো? তুমি প্রথম দিকের ক্লাসগুলো অনেকগুলো মিস করছো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। তাই সবাই যারা যারা বুঝতেছে, তারা হইলো ওই ক্লাসগুলো করে আসছে, তো তাদের কাছে একটা গল্পের মতো চলতেছে। ঠিক আছে, গল্পের মতো চলতেছে। কিন্তু তোমার কাছে কেন গল্পের মতো চলতেছে না, আমি তোমাকে খুব সুন্দর একটা উদাহরণ দিই। ধরো একটা গল্প, সেই গল্পের তুমি আইসা দেখতেছো, কার নাম নিব? আহ, ধরো যে আহ মনে কর একটা সিনেমা, এই সিনেমাতে কি হচ্ছে, একজন নায়ক, একজন নায়িকা, আরেকটা ছেলেও আছে, ধরো ভিলেন। তোমাদের বুঝাই, ধরো যে এ বি আর সি। ঠিক আছে, এ বি আর সি। এ বি সি এর মধ্যে ধরো এ হইলো নায়িকা, ঠিক আছে, এটা হলো নায়িকা, এটা ধরো নায়ক। ঠিক আছে, বি হইলো নায়ক, সি হইলো ধরো ভিলেন। ঠিক আছে, ভিলেন। এখন তুমি মুভির মাঝখানে আইসা দেখতেছো নায়ক ভিলেনের দ্বারা মাইর খাইতেছে, মানে ভিলেন পিটাইতেছে নায়ককে, ভিলেন নায়ককে পিটাইতেছে। এখন তোমার কাছে মনে হইতেছে কি মুভি, ভিলেনের দ্বারা নায়ক মাইর খায়, এটা কোনো মুভি হইলো? কিন্তু তুমি প্রথম হাফ, ঠিক আছে, প্রথম হাফে দেখোই নাই নায়ক কতবার পিটাইছে ভিলেনকে। কিন্তু তুমি মুভির মাঝখানে আইসা দেখা শুরু করতেছো, তখন তোমার কাছে তো এটা ভালো লাগবে না, বা বুঝতে একটু অসুবিধা হবে। এই কারণে বারবার বলি, একটা লেকচার মিস করে সামনের লেকচারে যাওয়া উচিত না, এটা একটু পড়ে আসা উচিত। তো তুমি কেমনে বুঝবা? বিশ্বাস করো, এই যতগুলা লেকচার পড়াইছি, তার মধ্যে সবচেয়ে সহজ জিনিস আজকে পড়াইতেছি, আর কঠিন জিনিসটা রেকর্ডিং আকারে দিয়ে দেব। ঠিক আছে, এইটাও তুমি বলতেছো ভাইয়া আবার বুঝান। তো বলো, তোমাকে আমি কত দূর থেকে বোঝানো শুরু করব? সেই মনে করো যে বাইনারি থেকে শুরু করছিলাম, সেই বাইনারি ধরো যে শুরু করতে হবে। বুঝতে পারছো? তো তুমি ভয় পাও না। ঠিক আছে, তোমাকে আমি বকাশোনা করতেছি না, বকাঝকা করতেছি না। জাস্ট তুমি রেকর্ডিং ক্লাসগুলো একটু ভালো মতো দেখে নিবা, কোনটার কি কাজ, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা কানেক্টেড। বুঝতে পারছো? ভয় পাও না, ভয় পাওয়া যাবে না। আর মাঝখান দিয়ে এরকম করলে বুঝতে পারবা না। ঠিক আছে, তখন ওই যে দেখবা যে ওই মুভি খারাপ হয়ে গেছে। ওকে, তা আমরা যদি আর একটু সামনে যাই, এখন ধরো যে অনেক ধরনের রেজিস্টার আছে। ঠিক আছে, রেজিস্টার তো আমরা মেমোরি, তো দুই ধরনের রেজিস্টার আমরা বলতে পারি। একটা হলো গঠনের ভিত্তিতে,
আর একটা হলো কাজের ভিত্তিতে। নৈর্ব্যক্তিক 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 এখান থেকে একটু ভালো মতো দেখবা। নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। গঠনের ভিত্তিতে আর একটা হলো কাজের ভিত্তিতে রেজিস্টারকে। গঠনের ভিত্তিতে দুই ধরনের, একটা হলো প্যারালাল আর একটা হলো শিফট রেজিস্টার। কাজের ভিত্তিতে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। অ্যাকিউমুলেটর, মেমোরি অ্যাড্রেস, সরি, ইনস্ট্রাকশন, প্রোগ্রাম কাউন্টার, ইনপুট আউটপুট। তার মানে রেজিস্টারেরও কাজের ভিত্তিতে এরকম 5 ভাগে। তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় বলে দিতে পারে যে রেজিস্টার আসলে কাজের ভিত্তিতে কয় প্রকার অথবা গঠনের ভিত্তিতে কয় প্রকার। জাস্ট এইটুক মনে রাখো, এটাই নৈর্ব্যক্তিক আসে, আর এর থেকে বেশি কিছু আসে না। বাট এটার প্রত্যেকটা সার্কিট আছে, প্রত্যেকটা কাজের ধরন আছে। এটা আমরা আসলে তোমাদের এই যে রেকর্ডিং ক্লাসটা দিব, যাদের ইচ্ছা দেখে নিও, মজা পাবা। ঠিক আছে। এরপরে আছে শিফট রেজিস্টারের বর্ণনা। মানে শিফট রেজিস্টারকে কি কেন এটা বলা হয়? শিফট রেজিস্টার আরেকটা ইংলিশ নাম আছে সিসো, এটাকে সিসো বলা হয়। ঠিক আছে, সিসো। শিফট রেজিস্টার আসলে কি বোঝায়? বলছে যে রেজিস্টারে বাইনারি ডেটাকে বাম দিকে বা ডান দিকে অথবা উভয় দিকে সরাতে পারে তাকে শিফট রেজিস্টার বলে। ঠিক আছে, তাহলে শিফট রেজিস্টারের কাজ কি? যে রেজিস্টার বাইনারি ডেটাকে বাম দিকে বা ডান দিকে বা উভয় দিকে সরাতে পারে তাকে শিফট রেজিস্টার বলে। ধরো এরকম ডেটা ছিল 1011। এখন তুমি ধরো জিরো একটা ধাক্কা দিছো, জিরো দিয়ে একটা ধাক্কা দিছো, তাহলে জিরো দিয়ে ধাক্কা দেওয়ার পরে যেহেতু এদিক দিয়ে জিরো ধাক্কা দিছো, তার মানে এখন হয়ে গেছে 0101। এই ওয়ানটা বাইর হয়ে গেছে যদি 4 বিটের রেজিস্টার হয়। বুঝতে পারছো? ধাক্কা দিতেছে আর কি, ধাক্কা দিয়ে সরাই দিতেছে। তো এইটাকেই বলতেছে। এখন এই ধাক্কাটা কোন দিকে দিবা সেটার উপরে ডান বামের একটা বিষয় আছে, এইটা বুঝাইছে শিফট রেজিস্টারের কাজ। শিফট মানে তোমার জায়গায় অন্য কেউ এসে বসে গেছে। এখন যেহেতু এদিক থেকে ধাক্কা দিছিল, তো এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে গেছে, এইভাবে গেছে, এইটা এখানে আসছে, আর এই ওয়ানটা একেবারে বাইর হয়ে গেছে যদি 4 বিটের জায়গা থাকে। বুঝতে পারছি? এরপরে দেখো শিফট রেজিস্টার এক ধরনের সিরিয়াল রেজিস্টার। সিরিয়াল কেন? সিরিয়ালে কাজটা হচ্ছে একটার পর একটা সিরিয়ালি মেনটেন করতে হয়। শিফট রেজিস্টারে কতগুলো ফ্লিপ ফ্লপ চেইন আকারে যুক্ত থাকে। ফ্লিপ ফ্লপ মানে চেইন আকারে। এখানে যদি আমি 4টা বিট দিয়ে দেখাই, তার মানে 4টা ফ্লিপ ফ্লপ এখানে আছে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ চেইন আকারে যুক্ত আছে, যাতে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরের ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে সংযুক্ত থাকে। ভালো কথা, সকল ফ্লিপ ফ্লপে একটি কমন ক্লক পালস যুক্ত থাকে। এটা জাস্ট জানার জন্য জানো, আর সার্কিট যখন আমরা দেখাবো তখন বুঝবো ও মাই গড কি হচ্ছে। ঠিক আছে, যাদের খুব জানার ইচ্ছা আমি তাদেরকে বলবো রেকর্ডিংটা মাস্ট দেখবা। ঠিক আছে, ওইখানে আমি খুব অনেক ডিটেলসে বুঝাবো যে এইভাবে করি একটা বিট কিভাবে ধাক্কা দিয়ে আরেক জায়গায় চলে যায়। আমরা ফ্লিপ ফ্লপে যে ডিটেলসে পড়াইছিলাম না, কেন পড়াইছি? এই যে রেজিস্টার বুঝতে গেলে তোমার এই ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে, তখন বুঝবা ও মাই গড হচ্ছেটা কি। শিফট রেজিস্টারে কিভাবে যে শিফট করে, এই যে ধাক্কা দেয়, এই ধাক্কা দেয় কিভাবে ধাক্কা দেয়, এই জিনিসটাই আমরা দেখবো তখন। আর যাদের শুধুমাত্র না ভাই আমি শুধুমাত্র পড়াশোনা করতে চাই, এইচএসসি তে ভালো করতে চাই, তাদের জন্য ঠিক আছে, এইটুক জানলেই এনাফ, কোনো সমস্যা নাই। এরপরে দেখো বাফার বা প্যারালাল লোড রেজিস্টার। বাফার বা প্যারালাল রেজিস্টার আরেকটা নাম তুমি বাফার বলতে পারো। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, প্যারালাল লোড রেজিস্টার হলো এমন এক ধরনের রেজিস্টার যেখানে একটি কমন পালস সিস্টেম থাকে। এখানে কি দেখো, সকল ফ্লিপ ফ্লপে একটি কমন পালস যুক্ত থাকে। এখানেও কমন ক্লক পালস আছে, বাফারেও কমন ক্লক পালস আছে। কমন পালসের যে কোনো একটি টার্মিনাল পালস পাওয়ার সাথে সাথে সবগুলো রেজিস্টার সক্রিয় হয় এবং তথ্য ধারণ করে, মানে তথ্যকে ধারণ করে রাখে যখনই ক্লক পালস পায়। ঠিক আছে, এই হইল কাজ, তথ্যকে ধারণ করে, স্টোর করে রাখে যে আমি যার ডেটা পাইছি এখন স্টোর করে রাখবো, মানে সেভ করছো। ঠিক আছে,
এই হলো এইটুক পর্যন্ত। এইটুক পর্যন্ত কারা কি বুঝছো এটা আমারে বলো। কিন্তু ভাইয়া এখানে বাইনারি যদি বাম থেকে ডান দিকে সরানো হয় তাহলে এটার মান চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করার জন্যই তো তুমি শিফট করতেছো। বুঝে না। ক্লিয়ার, ওকে। যাদের একটু মনে করো যে বুঝতে অসুবিধা হইতেছে, ওই যে রেকর্ডিং ক্লাসগুলা বুঝে যাবা, রেকর্ডিং ক্লাসগুলা দেখে নেবা। মাঝখানে কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। এই মিসিং মিসিং জিনিসটা ভালো না। ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া, সেই। স্যার, কম্পিউটারের সবচেয়ে লো ল্যাঙ্গুয়েজ কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ। ফ্রিল্যান্সিং এর জন্য এটা গুরুত্বপূর্ণ? না না না, এটা হলো যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের জন্য। একজন লিখছে ভাই ঘুম ভাই, ঘুম পাচ্ছে ভাইয়া কি করতাম। তুমি চা খাও। আহ এই কারণে বলছি, একজন বলতেছে যে ভাই আগের কয়েকটা ক্লাস করিনি তাই বুঝতেছি না, এই কারণে বলছি ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে। হ্যাঁ, পিছনে ক্লাসগুলো দেখতে হবে। আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনার কাছে অনেক রিকোয়েস্ট, আর নেক্সট ক্লাসটায় আমরা সিকিউ এমসিকিউ একটু বেশি করে করাবেন। আচ্ছা, আমি করাই দেবো না, টেনশন নিস না তুই। হুম। গুরু, সামনে এক্সাম আছে, এক্সাম ভালো করে দে। ভাইয়া, এটা থেকে কোন ধরনের কোশ্চেন হবে? এমসিকিউ কোশ্চেন আসবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। সো ভয় পাইস না। ঠিক আছে, এগুলা থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। কারণ এগুলা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যখন পড়াশোনা করবি তখন দেখবি যে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে দিয়ে পড়ায়। ঠিক আছে। বাট তারপর আমি তোমাদেরকে একটু শিখাই দিচ্ছি। সব কি মুখস্থ করতে হবে? এখান থেকে দুই এক লাইন পড়ে নিবা, এমসিকিউ এর জন্য বেশি আসে। আমরা এই লেকচার এবং আগের লেকচার, এই দুইটা বাদে, মানে আগের লেকচারে অ্যাডার পর্যন্ত সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কমন পালস লোড কি ভাইয়া? কমন, মনে করো যে ক্লক পালস। ঠিক আছে, ক্লক পালস জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, ওইটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবা। একজন লিখছে মানবিক থেকে নার্সিং করা যায়, হইতে পারে, আমি শিওর না এটাতে। আবার ওকে। ইফতেকার আঞ্জুম, আপনি তো আমার কমেন্ট পড়েন না। এই তো পড়লাম ভাইয়া। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হলো যে একটা নির্দিষ্ট সময় পর পর তোমার এই যে যে মনে করো যে ইনপুটের যে চেঞ্জটা হচ্ছে এখানে। গুরুজি, সামনে এক্সাম, কি করব? সামনে এক্সাম, পড়াশোনা করবা। পানি পানি কিভাবে হবে? এই ক্ষেত্রে পানি পানি কিভাবে হবে? আহ এখান থেকে তুমি যতটুকু বুঝার বুঝছো ওইটাই তুমি মাথায় রাখো। তোমার যদি এখানে বেশি প্রেসার নিতে হবে না। ঠিক আছে, অ্যাডার পর্যন্ত ভালো মতো প্রেসার নিতে হবে, ওইখান থেকে আসবেই কোষ। আর এগুলা তুমি যতটুকু বুঝছো সেটাই বোনাস। হুম। বাকিদের ওকে, একই প্রশ্ন। আহ ওকে। হুম, একই প্রশ্ন, একই প্রশ্ন। ভাইয়া তাহলে আগের ক্লাস করে আসি। হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাস করে ফেলো। ঠিক আছে, আগের ক্লাসগুলো করে ফেলবা। হুম। বস তাড়াতাড়ি ছুটি দিবেন। ও আছে, ছুটি নিয়া চিন্তায়। ক্লক পালস হইল
তোমার এক ধরনের ইনপুট ধরতে পারো তুমি ক্লক পালস হিসেবে, যেটা তোমার টাইমের উপর ডিপেন্ড করে এবং তোমার আসলে 0 ভোল্ট থেকে 5 ভোল্টে নামতে পারে অথবা 5 ভোল্ট থেকে 0 ভোল্টে নামতে পারে। এই যে যে চেঞ্জেস, এই চেঞ্জেসের কারণে তোমার মনে করো যে রেজিস্টারে এক ধরনের চেঞ্জ হয়, সেটাই তোমার ক্লক পালস আপাতত তুমি ধরে রাখো। আর লাস্ট ক্লাসে আরো দেখা দিছে। ওকে। ভাইয়া রেকর্ডেড ক্লাস কবে পাবো এবং কোথায় পাবো? তুমি অ্যাপে যে ক্লাসগুলো করতেছো সেখানে কিন্তু রেকর্ডেড হয়ে যায়, ঠিক আছে? মানে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই ওইটা রেকর্ডেড অবস্থায় তুমি পাবা। হুম। হুম। জাকির লিখছে, স্যার মাথাটা একটু স্লো কাজ করতেছে। কোনো সমস্যা নাই, স্লো কাজ করলেও কোনো সমস্যা নেই, তুমি চেষ্টা করে যাও, তুমি পারবা। স্যার কিভাবে আইসিটি তে বেস্ট নাম্বার পাবো? পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই, যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি বস লেভেলের মানুষজন হয়ে যাবা। পানি পানি কিভাবে হবে? বলছি তো, ওই আগের গুলা পড়ে আসবা, তারপর বই পড়বা অনেক অনেক, ঠিক আছে? আহ ভাইয়া নটরডেম কলেজের স্টুডেন্টের ভালো করার কারণ কি? আচ্ছা, এটার উত্তর দিব আমি। ভাইয়া আপনি নাম নেন না কেন? মোহাম্মদ রাকিবুল ইসলাম। আহ একটা জিনিস মনে রাখবা, এই যে যে নাম নিলে তোমার হয়তো বা ভালো লাগবে, এই যে তোমার নাম নিছি রাকিবুল ইসলাম, এই নাম নেওয়ার পরে তুমি নিজেকে একটা প্রশ্ন করো, তুমি এখন কলেজে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে? তোমার নাম নিলাম, এখানে গৌরবের কি আছে? গৌরবের কিছু আছে? গৌরবের কিছু নাই। এই গৌরব ছাড়া কোনো জিনিস সহজে পাইয়া যাওয়া, এই জিনিসের প্রতি কখনো দৌড়াবা না, তাহলে লাইফে বড় কিছু হইতে পারবা না। যেমন যারা মনে করো হোমওয়ার্ক ভালো করে, তাদের নামগুলো আমি এখানে লিখে রাখি। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, সে পড়াশোনা করছে তারপরে হোমওয়ার্ক গুলা করছে, বিরাট একটা ব্যাপার। অথবা তুমি, আমি যখন পোল কোশ্চেন লঞ্চ করি সাধারণত, তখনও মাঝে মাঝে আমি নামগুলা পড়ি। বিরাট একটা বিষয়, তুমি পড়াশোনা করছো, সে পড়াশোনার একটা মনে করো ক্রেডিট তোমাকে দেওয়া হচ্ছে, কিন্তু তুমি ভাইয়া আমার একটা নাম নেন, ভাইয়া একটা আমার আমার নাম নেন, এটা করে আসলে কি লাভ? কোনো লাভ আছে? লাভ নাই তো। তোমার নাম নিলাম, গৌরবের কিছু আছে? গৌরবের কিছু নাই। তুমি বড় হয়ে গেছো, এগুলা করবা না, এগুলা বাচ্চারা করে, সেটা মানা যায়। তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি এরকম একটা কাজ করো যেটা করে আসলে তোমার নাম আমি নিতে পারি। ধরো যে তুমি বিরাট একটা কিছু করছো, তখন আমি গর্বের সহিত তোমার নাম নিতে চাই। আহ ভাইয়া মোটিভেশন দেন, পড়া মাথায় ঢুকতেছে না। ডিজিটাল ডিভাইস থেকে কি কি রকম সৃজনশীল আসে? অ্যাডার থেকে আসে, এনকোডার ডিকোডার থেকেও আসে, তারপরে গেট থেকে আসবে। ওকে। গুগল মিটে দেখা করার অনেক ইচ্ছা আপনার সাথে। নেক্সট ইয়ার থেকে আস্ক মি এনিথিং সেশন শুরু হবে, তখন হয়তো কোনোদিন তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ওকে। পরে কিন্তু ভুলে যাই কি করব, এটার উত্তর দিব। একটা প্রশ্নের উত্তর দেয় না কিন্তু। আর রাবেয়া বিনতে কি প্রশ্নের উত্তর ভাই? বলো। উম, উম, ভাই আইসিটির জন্য গাইড বই কিনতে হবে? না না, আর শিখো যে থেকে যেগুলা দিছে সেগুলাই তুমি আপাতত পড়ো, বইটা পড়ো, তাহলেই হবে। আপাতত এগুলাই এনাফ। প্র্যাকটিসের জন্য তুমি আরো অনেক জিনিসই কালেক্ট করতে পারো, ওইটাতে তো তোমাকে আমি মানা করব না, ঠিক আছে? বাট এগুলো আগে শেষ করো। ভাইয়া আমি সব ক্লাস কিন্তু ঠিকভাবে প্র্যাকটিস না করার সমস্যা হচ্ছে। এই যে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ভাইয়া শুরু করেন। ভাইয়া আমার কমেন্ট, আজকে আমাদের খুব রিল্যাক্সে আমরা পড়াশোনা করতেছি, আমরা যা পড়ানোর অনেক পড়ে ফেলেছি, ঠিক আছে? এবং তোমরাও অনেক কিছু শিখে ফেলছো, যারা প্র্যাকটিস করছে তারা জানে যে কত কিছু শিখে ফেলছে, ঠিক আছে? ভাইয়া আপনার সমস্ত ক্লাস এবং প্র্যাকটিস এগুলা পড়লেই কি হবে নাকি বইও পড়তে হবে? বই পড়বি, বই না পড়লে তো সমস্যা। এগুলা তো তোকে জাস্ট সব খেলাধুলা শিখাই দিলাম, এরপরে মেন খেলাধুলা হইলো তোমার বই। তো বইটা অবশ্যই পড়তে হবে, মেন বই পড়তে হবে।
ভাইয়া আমি কলেজের পরীক্ষা দিচ্ছি না, এতে কি সমস্যা হবে? প্লিজ রিপ্লাই দেন। এটা দুইটা উত্তর আছে। তোমার কলেজ যদি সিরিয়াস না হয় তাহলে তুমি আসলে কলেজের পরীক্ষা পরীক্ষা দেওয়া উচিত ভাইয়া। আসলে বেসিক্যালি তুমি কতটুকু পারো সেটা যাচাই করা যায়। এখন যদি এরকম হয় যে ভাইয়া আমি কলেজের পরীক্ষাও দিই না, বাসায়ও পড়ি না, আমি উড়ে উড়ে বেড়াচ্ছি, তাহলে তুমি আসলে সমস্যাগ্রস্ত হবা। কিন্তু এরকম যদি হয় না, আমি ভাইয়া বাসায় পরীক্ষা মানে বাসায় পড়াশোনা করতেছি, সেই পড়াশোনা সারা দিন রাত পড়াশোনা করতেছি, তাহলে ঠিক আছে, তাহলে তুমি শিখর এখানে এক্সাম দিতে পারো। মানে কোনো না কোনো জায়গায় এক্সামের মধ্যে থাকবা, একটা প্যাটার্নের মধ্যে থাকবা। কিন্তু তুমি ওখানেও এক্সাম দিচ্ছি না, এখানেও এক্সাম দিচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি একটা মুক্ত পাখি, এরকম হলে সমস্যা। আহ হুম, ওকে ওকে ওকে। হুম, অনেকগুলো প্রশ্ন দেখছি। ওকে, ভালো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, ওইটার উত্তর দেই আগে, ঠিক আছে? একটা প্রশ্ন করছো যে আসলে নর্ডেম কলেজে কেন শিক্ষার্থীরা এত ভালো করে। আমি তোমাদেরকে বলতেছি অনেকগুলো কারণ আছে, তবে ভালো কিছু কারণগুলো আমি বলি। ঠিক আছে, এটা একটু সবাই একটু শুনো। নর্ডেম কলেজে কেন ভালো হয় এটা একটু মানে দিকগুলো বুঝতে হবে। আবার অনেকে বলবে যে ভাই তার মানে কি আমি নর্ডেমে চান্স পাই না দিয়ে আমার জীবন শেষ? না, তুমি নিজের জায়গা থেকেও এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারো। ফার্স্ট অফ অল, নর্ডেম কলেজের সব থেকে ভালো দিকটা কোনটা জানো? প্রতি সপ্তাহে এক্সাম হয়, প্রতি সপ্তাহে এক্সাম হয়। এই কারণে এক্সাম দিবা, এই যে তোমাদের ক্লাস শেষে তোমাদের মনে করো প্র্যাকটিস কুইজের এক্সাম দেওয়া যায়, সবাই দিবা। ঠিক আছে, সবাই দিবা, দিয়ে শিখবো জিতবোতে পোস্ট করতে পারবা। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি ভালো করতে পারবা। এনডিসির এইটা একটা ভালো গুণ, ওরা প্রতি সপ্তাহে 2টা করে কুইজ ভাই, এবং তোমার আসলে একদম টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এই এক্সাম চলতেই থাকবে চলতেই থাকবে। সো যত বেশি এক্সাম দিবা তোমার ভয়ভীতি কমে যাবে। এমন না যে ভাইয়া তার মানে কি ভাইয়া নর্ডেম কলেজের যখন কুইজ পরীক্ষা হয় সবাই ভালো মার্ক পায়? না ভাইয়া, ভালো মার্ক পায় না সবাই। দুই একজন একটু ফাঁকিবাজি করে, আবার মনে করো যে দুই একজন একটু পিছিয়ে পড়ে, বাট ওরা একটা ফ্লোর মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, একটা ফ্লোর মধ্যে দিয়ে যায় দেখে ওইটা তেমন একটা সমস্যা হয় না। বুঝতে পারছি? তো তোমরাও সবসময় এক্সামের মধ্যে দিয়ে যাবা এবং রিলেটেড থাকার চেষ্টা করবা। তুমি এই অধ্যায়টা পড়ছো, এক্সাম দিয়ে দাও, তুমি যে কতটুকু বুঝছো সেইটা ওইখানে প্রতিফলন হবে। এরপর তোমার কাছে মনে হয় যে না ভাই আমি এভারেজ পড়াশোনা করছি তাই এভারেজ নাম্বার পাইছি, ওকে, কোন জায়গায় তোমার ঘাটতি আছে রিভিশন দাও। এভাবে করে তোমার এই একাডেমিক সময়টাতে তোমার জায়গাগুলো স্ট্রং করে নিতে হবে। তাহলে তুমি অ্যাডমিশনের আগে ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং অ্যাডমিশনে ভালো করতে পারবা, মানে এইচএসসি তেও ভালো হবে, অ্যাডমিশনেও ভালো হবে। তো এনডিসির এটা একটা ভালো গুণ। আরেকটা জিনিস দেখো, তুমি যখন ভালো সঙ্গে থাকবা, ভালো সঙ্গ, সঙ্গটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তখন দেখবা যে ম্যাক্সিমামের রেজাল্ট ভালো হয়, একটা কম্পিটিশন কম্পিটিশন ফিল থাকে। এই যে দেখো শিখর, তোমার এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, তো তোমারও কিন্তু মনে করো চিন্তা থাকবে যে আমি সবার থেকে বেস্ট করব, প্রত্যেকটা রেকর্ডিং দেখব, প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করব, নিয়মিত এক্সাম দিব, তাহলে তুমি তাদের থেকে আগে গেছো। এই যে একটা কম্পিটিশন, এখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আছে, আছে না? তো তাদের মধ্যে তোমার একটা কম্পিটিশন রাখতে হবে, পিয়াস কম্পিটিশন। তাহলে তুমি দেখবে যে ফ্লোতে ফ্লোতে তুমিও ভালো করতেছো। ওইখানের প্রত্যেকটা স্টুডেন্ট সিরিয়াস। ঠিক আছে, একটা কুইজে ধরো নাম্বার কম পাইছে, পরের কুইজে ভালো করার জন্য লেগে পড়ে। এভাবে করে তারা আসলে মেইন পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে, একটা ফ্লোতে থাকবা সব সময়, ভয় পাবার কিচ্ছু নাই। এমনও অনেক আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখছি, আমি নটরডেম কলেজে ছিলাম, ওরা একটা সময় কুইজে খুব খারাপ নাম্বার পাইতেছে, বাট কোন জায়গায় খারাপ করতেছে সেটা নিজেরা আইডেন্টিফাই করতো। এরপরে মেইন পরীক্ষায় যে এইচএসসি তে গোল্ডেন, সব গোল্ডেন। বুঝতে পারছো? নিজের জায়গাগুলো বোঝার চেষ্টা করো, ফাইন্ড আউট করো। তোমার এখন একবারে পড়েই অনেক জিনিস ঠিক হয়ে যাবে না, এটা স্বাভাবিক ভাইয়া। ঠিক আছে, তুমি কেবলমাত্র পড়াশোনা শুরু করছো, তুমি তোমার এখানে কমপক্ষে 20 থেকে 30 বার রিভিশন দিতে হবে।
আর সায়েন্সের যেগুলো মনে করো অ্যাডমিশন আছে সেগুলো তো আরো বেশি রিভিশনের মধ্যে যাইতে হবে। তো তো কেবলমাত্র পড়াশোনা করছো, তুমি একটা সময় পরে যে নিজেই বুঝতে পারবা যে কত ইজি জিনিস, কেবলমাত্র শুরু করছো। কিন্তু তুমি চিন্তা করো, আল্লাহ আমি সুপার ট্যালেন্টেড, একবার পড়বো একবারে হয়ে যাবে, এই জিনিসটা হয় না ভাইয়া। এই যে দেখো তোমাদের অনেক প্রিয় প্রিয় ভাইয়া প্রথমবার পড়েই বুঝে গেছে এমন মানুষ খুব কম, বারবার পড়া লাগছে, একবারে অর্ধেক বুঝছে বা অল্প বুঝছে আবার পড়ছে, এভাবে পড়তে পড়তে একটা সময় পর্যন্ত দেখা গেছে যে সব বুঝে গেছে। এই সময়টা কিন্তু আসবে সামনে, তোমার ওই ফ্লোর মধ্যে থাকতে হবে যে না আমি পড়াশোনার মধ্যে আছি। যদি এইটা করতে পারো তুমি, তাহলেই তুমি ঠিক পথে যাচ্ছ। তো এই জিনিসগুলা মানবা, তাহলে দেখবা যে তুমিও ভালো পথে আগায় যাবা। বুঝতে পারছো? ভয় পাওয়া যাবে না, ডিমোটিভেটেড হওয়া যাবে না। আমার এখনো মনে পড়ে আমার কিছু কিছু চ্যাপ্টার ছিল, ঠিক আছে, ফিজিক্সের, আমি বুঝতাম না, আমি খালি ভয় পেতাম, আল্লাহ কি যে হবে এই চ্যাপ্টার গুলাতে। তখন আমি বারবার প্র্যাকটিস করতাম ভাইয়া, বারবার বারবার বারবার, কিছু বুঝতাম আবার কিছুতে সমস্যা হইতো, আবার ওইটা নিয়ে লেগে থাকতাম, আবার কোন একটা সময় পরে যে বুঝতাম। এভাবে করতে 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 এইচএসসির আগে অনেকটাই সমাধান হয়ে গেছে। এরপরে তো অ্যাডমিশনের জন্য আরো বেশি পড়াশোনা করছি, তখন তখন আরো অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। তোমাদের ক্ষেত্রে ম্যাক্সিমামের সমস্যাটা কোথায়? চিন্তা ভাবনার মধ্যেই সমস্যা। ভাইয়া একবার পড়বো একবারে সব শেষ হয়ে যাবে, এটা হবে না। ঠিক আছে, ধরো তুমি একদিন আমার জায়গায় এখানে দাঁড়াবা বা অন্য কোথাও এরকম ছাত্রদেরকে পড়াবা, শিক্ষার্থীদের পড়াবা, তোমার কাছে তখন জিজ্ঞেস করবে, ভাইয়া আপনি কি তাহলে কোনো সমস্যাই ফেস করেন নাই? এটা তোমরাই হবা, একটা সময় পরে তোমরাই হবা, বিশ্বাস করো, তোমরাই হবা। তোমাদেরকেও জিজ্ঞেস করবে, তখন তোমরা নিজেদেরকে ভাবো, তোমরা তখন কি উত্তর দিবা? তোমরা এই উত্তর দিবা যে আমি আসলে পড়াশোনা করছি, প্রথমবারই আমার হয় নাই, আমি আবার পড়ছি আবার পড়ছি আবার পড়ছি, পড়তে 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 যে আমার হয়ে গেছে। কিন্তু আমি যেটা করি নাই সেটা হলো যে আগামী দিনের জন্য রেখে দেই নাই, না কালকে পড়বো, কালকে থেকে শুরু করবো, কালকে থেকে শুরু করবো, এই কালকে আর আসে নাই। এই কালকে কালকে করতে করতে এইচএসসি পরীক্ষাও চলে আসবে, তখন দেখবা আল্লাহ কিছুই পড়া হয় নাই। এই জিনিসটা করা যাবে না, পড়াশোনা কখনো জমায় রাখা যাবে না। এই কারণে আমি বলি এই একাডেমিক জার্নিটা অনেকটা কচ্ছপের গতির মতো, তোমার কচ্ছপের মতো আস্তে ধীরে ধীরে আগে যেতে হবে। তুমি যতই চিন্তা করবা তুমি খরগোশ, তাহলেই তুমি সমস্যার মধ্যে পড়বা। এই একাডেমিক জার্নিটা খরগোশের মতো আস্তে ধীরে 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 আগে যেতে হবে, তাহলেই তুমি টার্গেটে পৌঁছাইতে পারবা। কিন্তু তুমি যদি নিজেকে যতদিন পর্যন্ত ভাববা যে ভাই আমি খরগোশ, একদিন পড়া এমন পড়া পড়বো, আগামী 7 দিন আর পড়বই না, ওই যে ফ্লো নষ্ট হয়ে যাবে, আবার সবকিছু ভুলে যাবা। কি করতে হবে? আজকে থেকে একটা জিনিসই মাথায় রাখবা, কচ্ছপের মতো গতি থাকতে হবে। তাই বলে এরকম না একটা চ্যাপ্টার 7 দিন ধরে পড়ছো। কচ্ছপের গতি বলতে পড়াশোনার মধ্যে থাকতে হবে। কচ্ছপ কিন্তু থামে নাই, ওই গল্প মনে আছে না? কচ্ছপ কিন্তু থামে নাই, চলতেছিল চলতেছিল, একটা পর্যন্ত একটা সময় পরে যে সে কিন্তু টার্গেটে পৌঁছাই গেছে। কিন্তু যে খরগোশ, খরগোশ কিন্তু পৌঁছায় নাই। খরগোশ হওয়া যাবে না, এই একাডেমিক লাইফে খরগোশ হওয়া যাবে না, আর কোনো জিনিস জমায় রাখা যাবে না। তুমি যদি কচ্ছপের গতিতে যাও একটা সময় পর্যন্ত, একটা সময় পরে তুমি ঠিকই টার্গেটে পৌঁছে যাবা। বুঝতে পারছি? তো আমরা একটু সামনের দিকে আগাই। এরপর আছে বাফার বা প্যারালাল লোড রেজিস্টারের ব্যবহারিক ক্ষেত্র। কি ব্যবহারিক ক্ষেত্র ভাইয়া? সাধারণত অসমান গতির যন্ত্রাংশের মধ্যে ডাটা আদান প্রদান করা হয়। অসমান গতি বলতে কি অনেক ধরনের ডিভাইস আছে যেটা সেম গতিতে চলে না, কেউ অনেক ফাস্ট চলে, কেউ একটু ধীরে ধীরে চলে। মেমোরি ডিভাইস গুলাও এরকম অনেকটা, কিছু মেমোরি আছে খুব ফাস্ট কাজ করে, কিছু মেমোরি আছে অনেক ধীরে কাজ করে, এই জিনিসটা বুঝাইছে। সিপিইউ তথা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট ইনপুট ডিভাইসের মধ্যে ইনপুট বাফার ও আউটপুট ডিভাইস ও সিপিইউর মাঝে আউটপুট বাফার ব্যবহার করা হয়। তো এই বাফার মানে আমরা যে বাফারিং শুনছিলাম না, বাফারিং শুনছিলাম, বাফারিং মানে কি? ওই যে ইউটিউবে যে যখন নেটে একটু সমস্যা হয় বাফার করতে থাকে, তাই না? বাফারিং মানে হলো এই যে যে মনে করো যে সবার স্পিড সেম না, ঠিক আছে, সবার স্পিড সেম না, তো অনেক সময় ওয়েট করা লাগতে পারে। এই ওয়েট করার জন্য কোথাও একটু মেমোরিতে রাইখা দিতে হয়,
যে ওকে ও দৌড়ায় এখন আসতে পারে নাই, যখন আসবে তখন আবার এই ডেটাটা পাঠাই দেবো ওর সাথে। তো এই যে কিছুক্ষণ ওয়েট করা লাগে, এই ওয়েট করার সময় এই ডেটাটাকে কোথায় রাখবে? এইসব বাফারে। তো ইনপুট ডিভাইসের জন্য ইনপুট বাফারে, আউটপুট ডিভাইসের জন্য আউটপুট বাফারে রাখা হয়। বুঝতে পারছি? এই বাফার ডিভাইসগুলোতে রাখতে হয়, মনে থাকবে। ওকে, তারপর আছে কি বাফার বা প্যারালাল লোড রেজিস্টারের সুবিধাসমূহ। প্যারালাল লোড রেজিস্টার অনেক দ্রুত কাজ করে। রেজিস্টার সাধারণত নিজেই অনেক দ্রুত কাজ করে, তো এটাই বলছে ক্ষণস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ বা সঞ্চয় করতে ব্যবহৃত হয়। বলছিলাম দ্রুত কাজ করে বলে অধিকাংশ কম্পিউটারে এটি ব্যবহৃত হয়। অবশ্যই ক্যালকুলেটর ও ঘড়িতে ব্যবহৃত হয়। ক্যালকুলেটর এবং ঘড়িতে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, যে ডেটা দেখায় না, ক্যালকুলেশন করার পরে রেজাল্টটা আসে, ওই রেজাল্টটা কিন্তু এই যে এইসব মেমোরিতে রাখা হয়। তুমি যখনই অফ করে দিবা দেখবা যে আর আসতেছে না ডেটা। এরপরে আসতেছে কাজের ভিত্তিতে রেজিস্টার সমূহ। প্রথমে আসতেছে অ্যাকুমুলেটর। এটার আসলে কাজ কি? গাণিতিক বা যুক্তিমূলক অপারেশনের সময় ফলাফল অস্থায়ীভাবে যে রেজিস্টারে জমা হয়, সে জমা করে রাখা হয় তাকে অ্যাকুমুলেটর বলে। তার মানে গাণিতিক বা যুক্তিমূলক অপারেশন, ধরো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনের সময় ক্ষণস্থায়ীভাবে যদি রাখতে চাও তাহলে এই ধরনের রেজিস্টারে রাখা হয়, তার মানে ক্যালকুলেশনের সাথে সম্পর্কযুক্ত। এরপরে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। স্মৃতির বা মেমোরির যে কোনো স্থানে কোনো উপাত্ত বা নির্দেশ আনয়ন করতে হলে বা রাখতে হইলে তার অ্যাড্রেস যে রেজিস্টারে জমা থাকে তাকে মেমোরি অ্যাড্রেস বলে। ভালো কথা, তুমি একটা ডেটা মেমোরির কোথায় রাখছো সেটা তোমার জানা লাগবে না, তাহলে পরবর্তীতে যখন খুঁজতে যাবা তখন এটা পাওয়া লাগবে না। এখন তুমি তো জাস্ট মেমোরি আছে রাইখা দিলাম, ওই জিনিসটারে খুঁজে আর পাবা? তাই মেমোরির অ্যাড্রেসও আছে, প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসও আছে, ডেটা এই অ্যাড্রেসে রাখছি। এখন অ্যাড্রেসও তো আবার কোথাও জমা রাখতে হবে, তো প্রত্যেকটা মেমোরির অ্যাড্রেস যেখানে জমা রাখা হয় সেটাকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বলা হয়। এরপর আছে প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার। একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ স্মৃতির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম কাউন্টার। অনেক সময় আমরা যখন মনে করো কম্পিউটার চালাই, একটা কাজের পর আরেকটা কাজ হয় না, এগুলো তো ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন তো কোথাও রাখছে, কোনো একটা মেমোরিতে রাখছে। এখন ফার্স্ট কাজের পরে সেকেন্ড যে কাজটা হবে সেটাও তো কোথাও রাখতে হবে না, তো এই জিনিসগুলো কোথায় রাখতে হয়? পর্যায়ক্রমে করার জন্য ওই প্রোগ্রাম কাউন্টারে রাখতে হয়। প্রোগ্রাম কাউন্টার না থাকলে এই জিনিসটা সিকোয়েন্সিয়ালি হইতো না। রিস্টার্ট যখন করো, রিস্টার্ট করো না অনেক সময়, মোবাইলে করো, কম্পিউটারে করো, তো রিস্টার্ট করার জন্য ফার্স্টে একটু শাটডাউন হয়ে নিতে হয়, এইটা একটা প্রোগ্রাম। সেকেন্ড প্রোগ্রাম আবার হইলো কি, চালু হইতে হবে, সেকেন্ড প্রোগ্রাম। তাহলে প্রথম প্রোগ্রামের পর সেকেন্ড প্রোগ্রাম যে হবে এই জিনিসটা মেনটেন করার জন্য এই প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার ইউজ করা হয়। তারপর আছে ইনস্ট্রাকশন রেজিস্টার, যে রেজিস্টারে মাইক্রো প্রসেসরের চলতি নির্দেশ, মানে রানিং, চলতি বলতে বর্তমানে যে নির্দেশটা বা ইনস্ট্রাকশনটা কাজ করতেছে, রানিং নির্দেশ বা ইনস্ট্রাকশন অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে তাকে ইনস্ট্রাকশন রেজিস্টার বলা হয়, তাকে ইনস্ট্রাকশন রেজিস্টার বলা হয়। বুঝতে পারছি, খুব সহজ জিনিস। এরপর হলো ইনপুট আউটপুট রেজিস্টার। সরি, ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহ সিরিয়াল অথবা প্যারালাল উভয় ধরনের হতে পারে, এটা আমরা জানি। ইনপুট বা আউটপুট ডিভাইস সমূহ সিরিয়াল অথবা প্যারালাল উভয় ধরনের হতে পারে। সিরিয়াল মানে সিরিয়ালি দিতেছে, ধরো 0 1 1 1, তার মানে একটার পরে একটা যাবে। প্যারালাল মানে হলো এরকম একসাথে চারটাই পাঠিয়ে দিচ্ছ, একটা সিরিয়াল একটা হলো প্যারালাল। উভয় ধরনের ইনপুট হইতে পারে, ইনপুট আউটপুট। তো ইনপুটকৃত বা আউটপুটকৃত ডেটা প্রথমে ইনপুট আউটপুট রেজিস্টারে রাখা হয়। তাহলে ইনপুট আউটপুটে কোথায় রাখা হয়? ইনপুট আউটপুট রেজিস্টারে রাখা হয়। ইনপুট আউটপুট রেজিস্টার সমূহ ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহের মধ্যে সিরিয়ালি এবং প্রসেসরের সাথে প্যারালালি কমিউনিকেশন করে। মনে থাকবে এই কথাটা ইম্পর্টেন্ট।
ইনপুট আউটপুট রেজিস্টার সমূহ ইনপুট ও আউটপুট ডিভাইসের সাথে সাধারণত সিরিয়ালি এবং প্রসেসরের সাথে সাধারণত প্যারালাল ভাবে কমিউনিকেশন করে। এটা একটু মনে রাখার বিষয়। তার মানে ইনপুট আউটপুট ডিভাইস সমূহের মধ্যে এই রেজিস্টার সিরিয়ালি কমিউনিকেট করে আর প্রসেসরের সাথে প্যারালাল ভাবে কমিউনিকেশন করে। নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, মনে থাকবে একটু নৈবিত্তিকের জন্য দেখে নিও লাস্টের এই যে লাইনটা। ইনপুট আউটপুট রেজিস্টার সমূহ ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহের সাথে সিরিয়ালি এবং প্রসেসরের সাথে প্যারালাল ভাবে কমিউনিকেশন করে। বুঝতে পারছি? তো এই ছিল আমাদের জিনিস। তো আমরা চলো একটা শর্ট ব্রেকে চলে যাই। আমরা একটা শর্ট ব্রেক নিব, এরপরে এসে আমরা কাউন্টারটা একটু দেখব। দেখি কয়টা বাজে, আমাদের একটু কমেন্ট করতে দেই। আচ্ছা, রাকিবুল ইসলাম ভাই, অনেক কমেন্ট আসে তো হয়তো দেখি নাই। ঠিক আছে, আমরা 7:42-এ আবার শুরু করব। যাও একটু মুখে পানি দিয়ে আসো। আমি যে নতুন রেকর্ডিংটা দিব সেটা কোথায় পাবো? অ্যাপেই পাবা, অ্যাপেই থাকবে, অ্যাপেই চলে আসবে।
একজন লিখছে আইসিটি বোর্ড বইয়ের পাশাপাশি অন্য বই কি পড়বো নাকি? পড়তে পারো, তুমি যদি টাইম থাকে অবশ্যই পড়বা, কেন পড়বা না? অবশ্যই পড়বা, বেশি জানতে গেলে অবশ্যই পড়া ভালো, তাহলে তুমি আরো বেশি সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে। ভাইয়া এইচএসসির পরে ইউকেতে পড়তে চাই, পড়তে পারো, কোনো সমস্যা নেই। তখনই যে ইউকের একটা মনে কর প্রসেস আছে, ওগুলা করলেই হয়ে যাবে। ভাই আজকে কি পোল আছে? না আজকে নাই, পোল নাই। রাতে 2টা ক্লাস করতে গেলে কলেজের পড়া কমপ্লিট করতে পারছি না। শুক্র শনিবার একটু পড়বা বেশি করে, ঠিক আছে? শুক্র শনিবারকে কাজে লাগাবা, তাহলে দেখবা যে কলেজের পড়াটাও তুমি করে ফেলতে পারছো। আজকে পোলের মতো তেমন কোশ্চেন নাই ভাই, সব তো সহজ জিনিস। ওকে, অনেকে চলে আসছো, আমরা আস্তে ধীরে সামনের দিকে যাই। ভাইয়া বইতে রেজিস্ট্রেশন সম্পর্কে এত কিছু বিস্তারিত জানা নাই। আমি তো বলছি কিছুই নাই, ঠিক আছে? তোমাদের সিলেবাসেও অত ডিটেলস নাই, যা দেখাই দিতেছি এইটাই অনেক। তারপরেও অনেকের জন্য আমি একটা এক্সট্রা রেকর্ডিং ক্লাস দিব, যেখানে আমি ডিটেলসে বলে দিব সার্কিট সম্পর্কে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো কি বলছে। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট সিকোয়েন্স মেনটেন করে, তাতে প্রধানত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। মেন কথা, কাউন্টার মানে হলো গণনা করে। কাউন্টার মানে গণনা করে। কাউন্টার মানে কি ভাইয়া? গণনা করে। সহজ বিষয়। তুমি যদি কোনো জিনিস গণনা করতে চাই, যে টাইমার, টাইমার কি করে? গণনা করে না? এটা এক ধরনের তুমি কাউন্টার বলতে পারো। কাউন্টার ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট দিয়ে তৈরি। কাউন্টার ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট দিয়ে তৈরি। যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলে। যদি বাইনারি জিনিসটা মেনটেন করে, কোনো জিনিস গণনা করার জন্য যে সকল ডিজিটাল ডিভাইসগুলা ব্যবহার করা হয়, সেটাই হলো বাইনারি কাউন্টার। বুঝতে পারছি? ওকে, তারপর বলছে কাউন্টার তৈরি করতে জেকে ফ্লিপ ফ্লপ বেশি ব্যবহৃত হয়। এটা নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো যে কাউন্টার তৈরি করতে জেকে ফ্লিপ ফ্লপ বেশি ব্যবহৃত হয়। টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে কাউন্টার তৈরি করা যায় কিছু কিছু ক্ষেত্রে। বুঝতে পারছি? ভাইয়া আমি আর্টস দিয়ে এসএসসিতে 3.22 পাইছি, এখন ডিউতে এক্সাম দিতে পারবো ভাইয়া? আমার ড্রিম হলো ডিউ। হ্যাঁ পারবি, সব মিলে মনে হয় 8 পাইতে হয়, মেবি 8 বা 7.5। আর্টসেরটা আমার খেয়াল নাই, 8 বা 7.5। এখন যদি তুই জিপিএ 5 পাস, তাহলে তুই পারবি, টেনশন করিস না। তারপরে বলছে কাউন্টারের মোড নাম্বার বা মডুলাস, এইটা নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। কাউন্টারের মোড নাম্বার বা মডুলাস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। নুসরাত জিজ্ঞেস করছে আপনি আর উর্পি আপু কি সেম ইয়ার? 10 বার জিজ্ঞেস করছি, হ্যাঁ সেম ইয়ার। কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মডুলাস বা মোড নাম্বার বলে। এখানের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখান থেকে নৈবিত্তিক আসে। এখানের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মডিউলাস বা মোড নাম্বার বলা হয়, মনে থাকবে। কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মডিউলাস বা মোড নাম্বার বলে। কোন কাউন্টারে এনটি ফ্লিপ ফ্লপ থাকলে তার মডুলাস হয় 2n। বুঝতে পারছি? একটি এন বিট বাইনারি কাউন্টার এনটি ফ্লিপ ফ্লপ এবং সংশ্লিষ্ট গেট দিয়ে গঠিত, যা বাইনারি এন বিট অর্থাৎ 0 থেকে এত পর্যন্ত গণনার সিকোয়েন্সকে অনুসরণ করতে পারে। আপনি আর শোভন ভাইয়া বন্ধু নাকি সেম ব্যাচ? বন্ধু, বন্ধু প্লাস সেম ব্যাচ, ঠিক আছে? ওকে, এখন আমরা এইটা পড়লে তোমার নৈবিত্তিকের ম্যাক্সিমাম জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ধরো 2 বিটের কাউন্টার। কত বিটের কাউন্টার? 2 বিটের কাউন্টার। কত বিট? 2 বিট। তাহলে এন ধরো 2। ফ্লিপ ফ্লপের সংখ্যা কত হবে? 2টা।
ফ্লিপ ফ্লপ কয়টা? দুইটা। কারণ কত বিটের কাউন্টার? 2 বিটের কাউন্টার। ফ্লিপ ফ্লপের সংখ্যা হবে কয়টা? দুইটা। মোড নাম্বার কত? মোড নাম্বার সবসময় 2 টু দি পাওয়ার n হয়, তাহলে 2 স্কয়ার মানে হলো 4। তাহলে সে কয়টা গুনতে পারে? 4টা গুনতে পারে। কয়টা গুনতে পারে? 4টা গুনতে পারে। গণনা করতে পারে কি কি? যেহেতু 4টা, তার মানে 0 1 2 3, এই কারণে লেখছে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। গুনতে পারে 4টা, বাট 0 থেকে শুরু করার কারণে 3 পর্যন্ত শেষ হয়ে যায়। ঠিক আছে, এই কারণে গণনা করতে পারে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 0 থেকে গণনা করতে পারে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ওই যে 1 কমাইতে হয়। আচ্ছা, 3 বিটের কাউন্টার এর ফ্লিপ ফ্লপের সংখ্যা কয়টা হবে বলো তো? ফ্লিপ ফ্লপের সংখ্যা কয়টা হবে 3 বিট কাউন্টারে? দেখি তোমরা কত মানে পারো কিনা। 3 বিট কাউন্টারে ফ্লিপ ফ্লপের সংখ্যা কয়টা হবে? ফ্লিপ ফ্লপের সংখ্যা যেহেতু n, ফ্লিপ ফ্লপের সংখ্যাও n হয়, তার মানে 3টা। ঠিক আছে, কয়টা হবে? 3টা। মোড নাম্বার কত হবে? এই যে পাওয়ার, n এর পাওয়ার কত? 3, তার মানে 2 কিউব, তার মানে 8টা সংখ্যা তুমি গুনতে পারবা, বা মডুলাস বা মোড নাম্বার 8টা সংখ্যা গুনতে পারবা। কি কি সংখ্যা? 0 1 2 3 4 5 6 7, 4 5 6 7, বুঝতে পারছি? 4 বিট, 4 বিটের কাউন্টার। কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে ভাই? 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। গুনতে পারবে, বা মোড নাম্বার কত? 2 টু দি পাওয়ার 4, মানে কত? 16। তার মানে 0 1 2 এভাবে করতে 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 15 পর্যন্ত গুনতে পারবা, তার মানে টোটাল 16টা। বুঝতে পারছি? সহজ জিনিস। এইখান থেকে একটা নৈবিত্তিক কমন পাবা, এই কারণে আমি এটাকে স্টার দিয়ে দিই। কোথাও না কোথাও এখান থেকে একটা নৈবিত্তিক পাবা কমন। এই স্লাইডটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই স্লাইডটা ইম্পর্টেন্ট। এরপরে আছে কাউন্টারের প্রকারভেদটা কি, বা কাউন্টার কি কি আছে। 2 ধরনের কাউন্টার আছে প্রধানত, সিনক্রোনাস কাউন্টার আর একটা হলো অ্যাসিনক্রোনাস, বা যেটাকে রিপল কাউন্টারও বলে। ঠিক আছে, এখন সিনক্রোনাস কাউন্টার আবার 2 ধরনের, আপ ডাউন। আবার অ্যাসিনক্রোনাস কাউন্টার আবার 2 ধরনের, রিপল আপ কাউন্টার আর একটা হলো রিপল ডাউন কাউন্টার। আপ ডাউন বলতে আসলে কি বুঝাইতেছে? আপ ডাউন বলতে বুঝাইতেছে 0 থেকে 15 তুমি গুনতে পারো, 0 1 2 3 4। আবার ডাউন মানে 15 থেকে 0 পর্যন্ত গুনতে পারো, তার মানে উল্টা, ওইভাবে আর কি বুঝাইছে। পরে আসতেছে অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টারের প্রকারভেদ। তো ফার্স্টই আসতেছে আপ কাউন্টার, রিপল আপ কাউন্টার যেটা, এই কাউন্টার ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে পর্যায়ক্রমিক গণনা করে। যেহেতু আপ, তার মানে এটা ফার্স্টে 0 গণনা করে, তারপরে 1, তারপরে 2 3, এইভাবে করতে 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 ধরো যে বাড়তে থাকে। এটা হলো রিপল আপ কাউন্টারের বৈশিষ্ট্য। রিপল আপ মানে আস্তে আস্তে বাড়ে, কাউন্টার ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকে। রিপল ডাউন কাউন্টার, এই কাউন্টার বড় থেকে পর্যায়ক্রমে ছোট নাম্বারের দিকে। ধরো একটা নাম্বার, ধরো যে আমরা ধরলাম 8 বা 7 7 8 সরি 7 6 5 4 3 2 1, তার মানে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। এভাবে যদি করে তাহলে তোমাদের কি হয়? রিপল ডাউন কাউন্টার। বুঝতে পারছি? এভাবে করে তোমার রিপল ডাউন কাউন্টার গুনতে পারে। এরপরে আসতেছে সিনক্রোনাস কাউন্টার, যে কাউন্টারের ক্ষেত্রে একটি মাত্র ক্লক পালস দ্বারা একই সাথে সকল ফ্লিপ ফ্লপের অবস্থান পরিবর্তন ঘটে তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। তার মানে অবস্থানের পরিবর্তন ঘটাইতে পারে। সিনক্রোনাস কাউন্টারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সকল ফ্লিপ ফ্লপ একসাথে ট্রিগার্ড হওয়ায় কমিউলেটিভ টাইম ডিলে নাই, মানে একসাথে ট্রিগার হয়,
তো মাঝখানে ওই যে কিছু একটা টাইম লাগে, সেই টাইমটা লাগে না সাধারণত এখানে। যেমন রিং কাউন্টার, আরেকটা হলো মোড 10 কাউন্টার ইত্যাদি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সার্কিট আছে। এই সার্কিটগুলা আমরা ওই যে অ্যাডভান্স ক্লাসে দেখাই দেবো। কিন্তু মজার বিষয় হলো এই যে এত ডিটেলসে আজকে পড়াইছি, এই জিনিসগুলোও তোমার বইতে নাই, তোমার সিলেবাসেও এত ডিটেলসে নাই। আজকের ক্লাস যারা পড়তেছো তারা অনেক কিছুই এখান থেকে পেয়ে যাবে। তারপরও অ্যাডভান্স আরো কিছু জানতে বা প্রত্যেকটা সার্কিট দেখতে চাই, তার জন্য রেকর্ডিংটা দেখে দিও। মোড কি? মডিউলাস। ঠিক আছে, মোড মানে কি? মডিউলাস মানে কত পর্যন্ত গণনা করতে পারে। বুঝতে পারছি? একজন লিখছে, আচ্ছা ভাই আপনার ক্লাসে যে নোটগুলো করি এগুলো বাদে কি আর এক্সট্রা নোট করা লাগবে? এই নোটগুলাই ম্যাক্সিমাম হয়ে যাবে, বাট বইটা পড়বা। ইসরাত জাহান বলছে ভাই বইতে কিছুই নাই। নাই তো, জাস্ট আমি তোমাদেরকে এক্সট্রা পড়াই দিতেছি যাতে তোমরা এক্সট্রা জানো আর কি। ভাইয়া রেকর্ডিং কোথায় পাবা? ওই অ্যাপেই পেয়ে যাবা। এই যেমন আজকে লাইভ ক্লাসের মতো ওই অ্যাপে চলে আসবে। দিলে কি ভাইয়া, মানে সময় নেয়, কিছুটা সময় লাগে। দিলে মানে লেট করে একটু, মানে যে টাইমটা নেয়। একজন লিখছে ভাইয়া ময়মনসিংহ বোর্ডের 2023-এর কোশ্চেন আমাদের স্যার মোহাম্মদ আইনুল ইসলাম করছে। জোস। একজন লিখছে ভাইয়া আমিও শিখর মেন্টর হতে চাই। ইনশাল্লাহ তুমি একদিন এই জায়গায় দাঁড়াবা, সেই দোয়া আমি করি, পারবা তুমি। হুম হুম একজন লিখছে ভাই আমার কাছে অক্ষরপত্র প্রকাশনী বই আছে, আমার কি বোর্ড বই লাগবে? অবশ্যই বোর্ড বইটা একটু পড়বা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই নোটগুলা কি খাতায় উঠাবো? উঠাইলে ভালো। আপনার পড়ানো এগুলা কি পরীক্ষায় আসবে? আহ অনেক জিনিস আসবে না, এই পুরো জিনিসটাই নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট বেশি। তো নৈবিত্তিকের জন্য একবার একটু পড়ে নিলেই হয়ে যাবে। ভাই 4 তারিখে এক্সাম, দোয়া করেন। হ্যাঁ দোয়া করবো না। রিং কাউন্টার কি? ওই গণনার কাজই করে, বাট একটু রিং আকারে হয়। ঠিক আছে ভাই, আপনি কি এখনো পড়ালেখা করেন না পড়াশোনা শেষ? এমসিকিউ নিয়ে যদি যদি বলতেন ভাইয়া, নেক্সট ক্লাসে আমাদের এমসিকিউ এবং সিকিউ ক্লাস আছে। মাল্টিপ্লেক্সার কি স্যার? একটা ওয়ার্ড শিখছে, মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার হলো এক ধরনের এরকম সার্কিট, যে সার্কিট দিয়ে একই সাথে অনেকগুলা কাজ করা যায়। মাল্টিপ্লেক্সার একসাথে অনেকগুলা কাজ করতে পারে। উম, পুরাতন বই দিয়ে কি হবে? হ্যাঁ, পুরাতন বই দিয়েও তুমি অনেক কিছু কভার করে ফেলতে পারবা। তারপরে ভাইয়া পরীক্ষা চলাকালীন কি শিখর ক্লাস কন্টিনিউ করতে হবে? উম, তোমার যদি কলেজের পরীক্ষা খুব সিরিয়াস হয়, সিরিয়াস পরীক্ষা, বা তোমার কলেজ অনেক সিরিয়াস, তাহলে তুমি নাও কন্টিনিউ করলে হবে। আর তোমার যদি কলেজে হুদাই পরীক্ষা নাই, তেমন কোনো এখানে গুরুত্ব নাই, তাহলে তুমি শিখর ক্লাসগুলো কন্টিনিউ করো। আর যদি না তোমার কলেজে অনেক সিরিয়াস, তখন তুমি একটু কলেজের পরীক্ষাটাকে সিরিয়াসলি নিও। মাহবুব স্যারের বই পুরোটা পড়লে সব হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে ভাই। কলেজ এক্সামে শিওর ফেল করব না, টেনশন করিস না, তুই পারবি, ভয় পাইস না। আহ, আমার বোর্ড বইয়ের পিডিএফ ডাউনলোড করেছি, আর এক্সট্রা বই আছে। জোস, ওই পিডিএফ দেখলে হবে, বোর্ড বইয়ের পিডিএফটা পড়লেও হবে। ভাই এই অধ্যায় আর কতদিন পড়াবেন? নেক্সট আরেকটা ক্লাস আছে, লাইভ ক্লাস আছে। ওই দিন আমরা এমসিকিউ আর সিকিউ সলভ করে ফেলবো। আমরা এর আগেও এমসিকিউ সিকিউ একটা ক্লাস রাখছিলাম, এবং লাস্ট ক্লাসটা আমরা ওই এমসিকিউ সিকিউ ক্লাস দিয়েই শেষ করব। নেক্সট একটা লাইভ ক্লাস আছে। ওকে। ভাইয়া ইম্পর্টেন্ট টপিক গুলা বলে দিয়েন এই চ্যাপ্টারে। আচ্ছা, লাস্ট ক্লাসে বলে দেব। ভাইয়া ক্লক পালস কি? ক্লক পালস হইলো, ধরো যে আমি তোমাকে বলি 0 ভোল্টেজ আর হইলো 5 ভোল্টেজ, তো এরকম ক্লক পালস যাইতে থাকে। ঠিক আছে, ক্লক পালস যাইতে থাকে। তো এই ক্লক পালসের উপর ডিপেন্ড করে সার্কিটের অনেক চেঞ্জেস চলে আসে, মানে ইনপুটের মতো একটা। তাই এই যে যে চেঞ্জেস চলে আসে, এটাকে আমরা ক্লক পালস বলি।
আহ ওকে। উম, ভাইয়া ক্লাস শেষে এমসিকিউর পাশাপাশি সিকিউ দিলে অনেক ভালো হতো, প্লিজ রিপ্লাই দেন। লাস্ট ক্লাসে আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করে দেবো, কোন জিনিসটা বেশি পড়বা, এমসিকিউ সিকিউ কিভাবে সলভ করবো, ওগুলো আমরা বলে দিব। টেনশন করিস না। ঠিক আছে, টেনশন করা লাগবে না। মাহবুব স্যারের বই পুরোটা পড়লে সব হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। উম, ভাইয়া আইসিটি গাইডের কোনো প্রয়োজন আছে? আপাতত লাগবে না, যা যা পড়াইতেছে ওগুলি ভালো মতো করলে হয়ে যাবে। আর প্র্যাকটিস করতে হবে অবশ্যই। ভাইয়া আইসিটি সহায়ক বই কোনটা কিনবো? সহায়ক বই হিসেবে মাহবুব স্যারেরটা কিনতে পারো, মুজিবুর স্যারেরটাও কিনতে পারো। আমি মুজিবুরের স্যারের বইটা ভালো মনে হয়েছে আমার কাছে বেশি। মাহবুব স্যারেরটাও ভালো, কোনো সমস্যা নেই, একটা পড়লেই হয়। আর ম্যাক্সিমাম ক্লাস আমার জিনিসের কন্টেন্ট গুলো দেখবা, ওখানে আমি সবগুলা বইয়ের থেকেই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। হুম। হুম। ভাইয়া আমার আইসিটি পড়তে ভয় লাগে। ভয় লাগার কিছু নাই রে ভাইয়া, তুই যত একটা জিনিসের সাথে থাকবি তত এই জিনিসটা সহজ মনে হবে। ভাইয়া আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই, ইনশাল্লাহ তুই পারবি। আপাতত এইচএসসিটা পড়, ঠিক আছে? তারপরে তুই জ্যোতির্বিজ্ঞান নিয়ে কোনো সময় পড়াশোনা করিস ফিউচারে। আহ আমাদের প্র্যাকটিস বুকগুলো দেখবা অবশ্যই, ঠিক আছে? ভাইয়া 7 তারিখ থেকে মিড টার্ম শুরু হবে, তোমার জন্য শুভকামনা, তুমি ভালো মতো পরীক্ষা দিও। পিডিএফ ডাউনলোড করবা কিভাবে? কিসের পিডিএফ ডাউনলোড করবা কিভাবে? একজন লিখছে 20-এ 19 পাইছি সিটি এক্সামে, তোমাকে অভিনন্দন, ভালো করছো। এই সবার কলেজের এক্সামে আইসিটি পরীক্ষা যাতে খুব ভালো হয়, ভালো মতো পরীক্ষা দিবা আইসিটি। হুম। ভাই 7 তারিখ থেকে মিড টার্ম শুরু হবে, বলছি তো এটার উত্তর। নিশাত তাবাসসুম, ভাইয়া আমি শিখর মেন্টর হইতে চাই। নিশাত তুই হইতে পারবি, টেনশন করিস না, তুই পড়াশোনা যেভাবে করতেছিস সেভাবে করতে থাক, ইনশাল্লাহ তুই একদিন শিখরও মেন্টর হয়ে যাবি, ঠিক আছে? আর তুই তার আগে ডাক্তার হ, ঠিক আছে? ওকে। ওকে। ভাই আপনি আমারে রোবোটিক্স নিয়ে কিছু বলেন নাই। রোবোটিক্স নিয়ে পড়াশোনা করতে গেলে ওই যে যেটা বললাম, ভার্সিটিতে আগে পরীক্ষা দাও, ঠিক আছে? ডিউতে চান্স পাও, তখন তোমার সাবজেক্ট চয়েস লিস্টে তুমি রোবোটিক্স লিখলে তুমি রোবোটিক্স পাবা, যদি তোমার র্যাঙ্কিং উপরের দিকে থাকে। আহ ফ্লিপ ফ্লপ কি বস? একটা হলো মেমোরি ইউনি, বলো মেমোরির একটা অংশ বলতে পারো ফ্লিপ ফ্লপ, এবং এক একটা ফ্লিপ ফ্লপ একটা বিট করে ধারণ করতে পারে বা রাইখা দিতে পারে জমা। আহ ওকে। 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 2 অধ্যায় কি করাবেন না, এটা আমাদের নেক্সট কোয়ার্টারে তোমরা করতে পারবা। সিএসসি কি ভাইয়া? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? রোবোটিক্স নিয়ে পড়লে কি হওয়া যাবে? রোবোটিক্স নিয়ে পড়লে কি হয়ে যাবে? রোবোটিক্স নিয়ে পড়লে রোবট বানাইতে পারবা, এআই নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে? এআই নিয়ে কাজ করতে পারবা। হ্যাঁ। ওকে। অনেক কিছু হয়েছে, আমরা বাকি কিছু অংশ বাকি আছে, ওইটাও শেষ করে ফেলি। তারপরে আছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে কাউন্টারের উল্লেখযোগ্য ব্যবহার সমূহ, যেমন হলো ক্লক পালসের সংখ্যা গণনার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? ক্লক পালস আসলে কতগুলা ক্লক পালস আসছে সেটা গণনার কাজে কাউন্টার ব্যবহৃত হয়। টাইমিং সিগন্যাল প্রদানের কাজে, মানে টাইমিং এর কাজে, ডিজিটাল ঘড়িতে, ডিজিটাল ঘড়িতে এই যে টাইমগুলো ঠিকঠাক ভাবে দেয়, সেটা এই কাউন্টারের কারণে ডিজিটাল কম্পিউটারে অবশ্যই ব্যবহৃত হয়।
অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজেও অনেক সময় কাউন্টার কিন্তু ব্যবহৃত হয়। তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। অনেক কিছু তোমাদেরকে আজকে বললাম। আজকের জিনিসটা তোমাদের মনে করো টপিকের বাইরেও কিছু কিছু অংশ ছিল, সেগুলি বলে দিছি। সো অনেকের কাছে একটু মনে করো ঝিমঝামা ক্লাস লাগতে পারে, বাট তোমরা অনেক কিছু শিখে গেছো, ওগুলাই এনাফ। প্র্যাকটিসের মধ্যে থাকো, বাকিগুলা জিনিসগুলা পারবা। এবং নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সিকিউ করাবো, সেই সময়টুকু পর্যন্ত অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আর যারা এখনো শুরু করো নাই, 2-1টা ক্লাস বাদ আছে, তাদের বলবো যে শুরুটা আজকে থেকেই করো, তাহলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে? আর নেক্সট তোমাদের সাথে যেদিন দেখা হবে, সেই সময়টুকু পর্যন্ত হাসি খুশি থাকো, সুস্থ থাকো, সবল থাকো। আসসালামু আলাইকুম।